আসছো হ্যাঁ, তুমি? আসসালামু আলাইকুম রুহি। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাড়ির নাম শুনে আমি হাসতে হাসতে শেষ। না, কেউ একজন বলছে যে তার নাম না নিলে আমরা বলে বিয়ে বাণিজ্য করতে পারবো না, আর বিয়ে বাণিজ্য না করলে বলে আমরা খাইতে পাবো না। তো খাওয়ার ব্যবস্থা তো আছে, অলওয়েজ খাচ্ছি। আমাকে যখনই লাইভে দেখো তখনই আমার মুখ নড়তেছে। আর এই শোনো না তো, এই বতলা শরীর না খাই কি হয়ে রয়েছে? না না। ওই ওই মহিলা বা ওই পুরুষকে বলো যে তাহলে বাকি হলো যে আমাদের তোমার 41 বা 42, আমার 46, আমরা কি না খেয়েছিলাম নাকি আমরা হলো জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবির মতো চেহারা? আমারে তো নিতে পারবে না, মরে যাবে এত ওজন। হ্যাঁ, 2-3 মাস আগে কি আমরা খাইছিলাম? হ্যাঁ। আবার এই দেখো, আমার পেজে তো এগুলোর কোনো লেনা দেনাও নেই, রাইট? হ্যাঁ। নগদে যে আমি $1000 শপিং করে আসলাম, তো এই যে ওই নামও নিতে চাই না, ঝিকিমিকি টুম্পার ভিউ বাণিজ্য দিয়ে টাকা কামাই করে নিয়ে আসলাম, নাকি জীবনযাপন মানুষের আগে থেকেই থাকে? হ্যাঁ, শোনো, চলতেছে না লাইফ। এই যে বললাম, আমি যখন থেকে লাইভে আসছি তখন থেকে তো দেখা যাচ্ছে আমি থলথলা ঝলঝলা। হ্যাঁ, এই হ্যাঁ। থলথলা শরীরটা, এই শরীরের মধ্যে যে 210 কেজি চর্বি জমাইছি, এটা কি না খেয়ে জমাইছি? অবশ্যই না। আচ্ছা শোনো, এখন এই কে হ্যাঁ। কি বললো কানে নিও না, কারণ এরা আমাদের লাইফ স্টাইল কটুক দেখছে। ধরো, আমি একটা মানুষকে একদিন স্টেট বলছিলাম যে তোর সঙ্গে আমার 2 বছরের পরিচয়, আর এই গত মানে তখনকার আমি বয়স বলছিলাম, গত 43 বছর আমি কোথায় ছিলাম, আমার জীবন কি ছিল। তো 2 বছরে তুই যদি মাপিস, তো ওই 43 বছরে যারা মাপছে তাদের সঙ্গে তো তোর মানে হ্যান্ডশেক করা দরকার, কারণ 2 বছরে একটা মানুষের জীবন মাপা তো সম্ভব না। আর ঝিকিমিকি টুম্পার গল্প হলো মাত্র 7-8 মাস। তো এর আগে আমরা কোথায় ছিলাম? গর্তে ছিলাম, নাকি হ্যাঁ। আমরা হলো যে কবরে ছিলাম, নাকি আমরা না খেয়ে না দিয়ে দুনিয়ায় চলছিলাম? তো এগুলো হাস্যকর কথা যখনই তুমি লাইভে কমেন্ট পড়বা, এগুলোর স্কিপ করবা, কারণ ওর নামটা প্রমোট করা বা ওর ভিউ বাণিজ্য হয়ে যাওয়া, এগুলো ঠেকাবা। এটা হলো আমার সেন্স, যে ওর নাম নিয়ে যখন তুমি কমেন্টটা পড়ো তখনই কিন্তু ও সাকসেস। কারণ এগুলো আসেই হলো নিজেদের হলো যে কি বলবো, যে কোনো কিছুর অস্তিত্ব না নিয়ে একটা করে মানুষের জীবনযাপন সম্বন্ধে কারো আইডিয়া থাকলে সে তো তাহলে সারা পৃথিবীতে 900 কোটি মানুষের জীবনী পড়ে পড়ে ওর জীবন শেষ হয়ে যাওয়ার কথা, রাইট? আচ্ছা শোনো না, পাগল আমি হয়ে যাওয়ার কথা। নিবিড় ভাইকে একটা উত্তর দিয়ে নেই। হ্যাঁ, নিবিড় ভাইকে একটা উত্তর দিয়ে নেই। নিবিড় ভাই জিজ্ঞেস করতেছে আবার লাইভ। তো আমি আমি হয়েছে কি, আগের লাইভটা ভুল করে আমি ডিলিট করে ফেলছি। তো আমার তো একটা লাইভ থাকা উচিত, অ্যাটলিস্ট আপনার কাছে একটা লাইভ যাওয়া উচিত। আর যেহেতু সঞ্জিতা আসতে চাইছিল, এই জন্য আমি করলাম যে আজকে এই লাইভটা করে ফেলি। আর কালকে আমার কেউ আজকের দেখো। সাবজেক্টটা বলো, যেহেতু তুমি হোস্ট। তোমার আসলে সাবজেক্টটা হলো, আমরা আরেকটা ঝিকিমিকি টুম্পার ঘটনা পাইছি, যেখানে অনেক লাখ লাখ টাকার ঘটনা আছে, যেটা 12 থেকে 14 সালের মধ্যে। এটা সাজিদা নিজে বলবে সম্পূর্ণ। তার আগে আমরা টুকটাক টুকটাক বলে নেই, একটুখানি কমেন্টও পড়ে নেই। ও নিবিড় ভাই আবার করছে ভিউ বাণিজ্য, বাণিজ্য খুন বাণিজ্য সে তো করে। আমরা জানতে আমরা মানুষকে জানাতে করলাম বাণিজ্য। হ্যাঁ, হ্যাঁ করবো না কেন? আর তাছাড়া আজকে আমি একজনকে স্ক্রিনশট দিছি যে আমার মনিটাইজেশন আসে না কেন। মনিটাইজেশন ছাড়া কি করে বাণিজ্য হয়? মেলা টাকা পাইছো, উইথড্র করছো, এই জন্য তোমার মনিটাইজেশন অফ আছে। ওগুলা আগে খাও। আর আমার পেজে তো সব ডিটেলস দেয়া। আমি মনিটাইজেশন কেন, আমার প্রতি উইকে টাকা তোলার জন্য প্রেসার করে ফেসবুক আমাকে হলো যে মানে ইয়া করে, ইমেল করে। সো না আমার না, তোমাকে করে মনিটাইজেশন বলে নেই নাই, নাই। বলছে আমাকে আর নিবিড় ভাইকে বলছে। ওকে, নিবিড় ভাই বলতেছে ও আমার আগের লাইফটা কিন্তু আমি ভুল করে কি করছি জানো? কি? তো একটা বাজে অবস্থা, আমি ওটা ডাউনলোড দিতে চাইছি, আমি ডাউনলোড না দিয়ে মুখ টুক ভিঙ্গে দিছি, মানে ও, এরকম, মানে চাপ পড়ে গেছে। হুম, আমি ওইটা রিকভার করবো। আমাকে 2-4 জন, যে নিবিড় ভাই বলতেছে পাওয়া যাবে নক দিয়ে, আরো হুম। একজন দুজন আর কি আমাকে হ্যাঁ, পাওয়া মেসেঞ্জার। যায় এগুলো, ওই যে অ্যাপ্লাই করতে হবে ফেসবুকে। না, লিখা আছে যে 30 দিন থাকবে বিনে, কিন্তু বিনটা কোথায় এটা আমি জানি না। তো দুইজন আর কি আমার রিসাইকেল বলছে। বিনে। হ্যাঁ হ্যাঁ। তো আমি এটা পরে দেখবো, আমি লাইভটা শেষ করি, তারপর ওটা রিকভার করবো না। আচ্ছা, তোমার লিপস্টিক সুন্দর হয়েছে আজকে। থ্যাংক ইউ। তো তুমি ভিউ বাণিজ্য দিয়ে কি ক্রিম মাখো? দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ, আমাদেরকেও সাজেস্ট করো। আমি এই জুস খাই। ও, এই আর জন্য কিছু রিঙ্কেল চলে গেল। যাক, তোমার ভাগ্নি একটা অ্যাডভাইস ভালো দিতে পারছে তোমাকে। কি? রিঙ্কেল চলে যাওয়ার অ্যাডভাইস দিছিল না? না না, সে বলছিল আমার ডার্ক সার্কেল হয়েছে। হ্যাঁ। ও, ডার্ক সার্কেল। আচ্ছা, ডার্ক হ্যাঁ, সার্কেলও চলে ডার্ক গেছে, সার্কেল চিন্তা হয়েছে। করো না। এখন কি আমেরিকায় পাত্র দেখবো, নাকি আগে থেকে ইতালি বা বাংলাদেশে আছে? না, কোনো জায়গায় ফিক্সড করা নাই। আমি গো উইথ দ্য ফ্লো টাইপের মানুষ। তবে আমার ইটালিয়ানও চাই না, আমেরিকানও চাই না। আমি হয়তো স্প্যানিশ গিয়ে ট্রাই দিব। ও, তাহলে ঠিক আছে, আমাদের দাওয়াত দিও। অ্যাটলিস্ট টাইম জানাইও যদি আসতে পারি। হ্যাঁ, কারণ আমার না খুব ইচ্ছা, যদি আমি কখনো কোনো দিকে ট্রান্সফার হয়ে যাই, তাহলে মানে তেনেরিফোতে গিয়ে সেটেলড হব। কারণ তোমার দেশে হলো পৃথিবীর যত হলিউডের হলো বলিউডের সেলিব্রিটিরা যায় ভিলা, রাজার বাড়ি ভাড়া করে বিয়ে করে, দীপিকা, অনুষ্কা। তুমি যদি ওই দেশ থেকে অন্য দেশে বা কোথাও বিয়ে করো, তাহলে তো আমাদের আর খাওয়া হলো না, কপাল শেষ। আই শোনো না, নিবিড় ভাইকে লিখছে আপা এই মাসে 6 লাখ পাইছি, কিন্তু স্বপ্নে ওই টাকা দিয়ে ছাপড়ি জেলে পাঠাবো। নিবিড়কে বলো যে আমরা আরো বেশি পাইছি। হ্যাঁ, আমিও চামড়ার জুতা কিনবো, তবে অন্য চামড়ার জুতা আর কি।
তাই না? আমি কিনতে চাই না, কারণ আমি জুতা কাউরে মারি না। আমার জুতা মাশাআল্লাহ অনেক দামি আছে। সো ওই দামি পুরান জুতাও আমি কাউরে মারতে চাই না রে ভাই। আমি মারতে চাই থাপ্পড় অথবা লাথি। কারণ আমার জিনিস ইউজ করাবো না কোথাও। আমার কষ্ট লাগবে। নিজের কামাই করা টাকা দিয়ে হলো খরচ করা জিনিস। সো হোয়াই আমি দামি জিনিস ইউজ করব? এনিওয়ে, আমরা টপিকে আসি। একটু মজা করলাম। আরেকটা উত্তর দিয়ে নেই, হ্যাঁ। শ্রাবণী দাও। আকরাম লিখছে, আপু তোমার সেই জুসটার নাম বলেন। এটার নাম হলো এবিসি জুস, যেটা আপনি রেগুলার খাচ্ছেন, হেল্প পেয়েছেন, কিরকম বলবেন? ওকে, এটা আমি বলি, হ্যাঁ। এটার মধ্যে দুটা ক্যারট আছে, একটা আপেল আছে, আর একটা হলো গিয়া বিটরুট। একটা না, আমার এখানে বিটরুট গুলো এত বড় হয়, তো আমি অর্ধেকটা দিই। এটা আজকে এটা একটু লালের জায়গায় খয়েরি দেখা যাচ্ছে, কারণ এর মধ্যে আমি আজকে ধনিয়া পাতাও দিচ্ছি, একটু লেবুও দিচ্ছি। ধনিয়া পাতা দিই কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। তুমি চাইলে আদাও দিতে পারো। সুবিধা হলো গিয়া, মেয়েদের সুবিধাগুলো হয়ে যায়। যেমন আমাদের যেহেতু বয়স হয়েছে, আমাদের এখন একটা মেনস্ট্রুয়াল কিছু সমস্যা টমস্যা হয়। এই গত মাসটা আমার খুব সুন্দর গেছে, খুবই সুন্দর গেছে, অতিরিক্ত সুন্দর গেছে, এত সুন্দর ছায়টা। এক নাম্বার। দুই নাম্বার হলো গিয়া, আমার স্কিনে ট্যান হচ্ছে না, দেখতেই পারতো। আমি আমি খুব একটা ট্যান হচ্ছে না। আমি অলরেডি 5 দিন সমুদ্রে 5 ঘন্টা থেকে আসছি, আমি খুব একটা ট্যান হচ্ছি না। আমি ট্যান হয়ে যাই, কিন্তু এই বছর আমি খুব একটা ট্যান হচ্ছি না। আর টুকটাক বলি রেখা যেগুলো ছিল আমার চেহারা, বলতে পারতেছি না, আমি চেহারা ঘটনা এখনো বলতে পারছি না। আমি বেসিক্যালি সুবিধা হয়েছে আমি পানির বদলে এটা খাই। যেমন এখানে আমি আইস টি খাচ্ছিলাম বিকাল থেকে, আইস টিটা খাই শেষ হয়েছে, আমি এখন এটা শুরু করছি। তো আমি পানির সাবস্টিটিউট হিসেবে খাই। আর স্কিন ট্যান হচ্ছে না, স্কিনে কোলাজেন বৃদ্ধি হয়ে গেছে। আরেকটা জিনিস কি হয়েছে, বলি রেখা কিছু কমছে। এই যে এখানে কিছু ভাঁজ পড়ছিল আমার, আমার প্রথম দিক লাইভ গুলোতে তুমি দেখলে বাবা এখানে আমার কিছু ভাঁজ আছে, এখানে কেনা কেমন একটা ফাইন লাইন মতো পড়ছিল, এটা চলে গেছে, আমার খুব সুন্দর চলে গেছে, আমি খুবই আশ্চর্য হয়েছি। বেসিক্যালি আমি যে মানে আমি যেটার উপর আমি খাইছি পানি সাবস্টিটিউট হিসেবে, আমি এমন কিছু ভাবে খাইনি। আর আমার যেটা বেসিক্যালি আমাকে হেল্প করছে সেটা হলো আমার পিসিওডি টাইপের কিছু একটা হয় না, সিস্ট ইন ওভারিস, এই জিনিসটা গেছে না। এই জিনিসটা গেছে, মানে এই জিনিসটার কারণে আমার একটা পেইনফুল পিরিয়ড হইতো। গত মাসে আমার এই পেইনফুল হয়নি, এবং ফ্লো ঠিক ছিল, এভরিথিং ঠিক ছিল, আমার কাছে সবকিছু ঠিক লাগছে। তুমি এদেরকে এটা দিতে কি করো, তুমি এটা খাই দেখতে পারো। ছেলেদের কথা জানি না, ছেলেদের তো পিরিয়ড হয় না। কেউ খাক না খাক, আজকে থেকে তোমার বইনে মনে হয় দিনে 6 বার খাবে। যে যেখানে যাক, আমার ইয়া নাই, আমি জাস্ট খাচ্ছি। সিরিয়াসলি আমি খাইতেছি পানি সাবস্টিটিউট হিসেবে। আর যেহেতু প্রচুর ধনিয়া হয়ে রয়েছে বাইরে, আমি ধনিয়া গাছ লাগাইছি, প্রচুর ধনিয়া হয়ে রয়েছে, এখন সামার টাইম চলতেছে, এগুলো তো খাবোই। আর কে এত গায়ের রঙের দিকে তাকায় এই বয়সে? কারণ আমার গায়ের রঙের কোনো মূল্য নাই, কিন্তু মডেলিং করতেছি না। আমি পাও পেডিকিউর করে আসছি, কিন্তু হাত পেডিকিউর করিনি। কারণটা কি? আমি হাতটা কাউকে দেইনি, যদি আমার কোনো রকম ইনফেকশন হয়ে যায় তাহলে আমি হাত দিয়ে কাজ করে খাই, এটা আমি হয়তো দিব না। আমি যে এই মায়ের যে মায়ের যে মেয়ের মায়ের স্বেচ্ছাকৃত করা হলো যে ব্ল্যাকমেইলিং এর আগুনের শিকার হয়ে পুরা শরীর দগ্ধ, সেই মেয়ের শিক্ষা বা মগজের কতটুকু ন্যাস্টি কালচার তৈরি করে দিছে যে আরেকজনকে হলো যে ডার্ক সার্কেল নিয়ে কথা বলে। মানে জীবনটা যে এখনো বাঙালিদের আছে, সেটাই আমি আশ্চর্য হয়ে যাই। আশ্চর্য হওয়ার মতো এখনো অনেক কিছু আছে সঞ্জিতা। তোমার কাছে কিছু বেরোচ্ছে, আমার কাছে কিছু বেরোচ্ছে, কিছু আমার জানা আছে যেগুলো আমি দুয়ে দুয়ে চার করে মানে করতেছি। বুঝতে পারছো? একজন কি লিখছে, আপু আচ্ছা। বয়স হয়েছে বলেন কেন? ওই বেটি যদি এত কিছু কইরা যুবতী থাকতে পারে, তাহলে আমরা আজীবন কিশোরী। রাইট। 12 কি 13, বয়স 12 কি 13। হ্যাঁ। আচ্ছা, এখন আমি আমি আসলেও খুবই বিজি থাকি। আমার ইদানিং কাজের প্রেশার, নিজের স্বেচ্ছায় জেনে প্রেশার। সো কারণ আমরা তো আর ওই যে ব্ল্যাকমেইল করে ওই অভ্যস্ততা তৈরি করি নাই, কারণ ওই পরিবার, ওই পরিবেশ, ওই শিক্ষা, এগুলো সব ছোটবেলা থেকেই থাকতে হয়। সো ওই জায়গা থেকে যেহেতু নিজে স্টিল হলো যে পরিশ্রম করে খাই, মৃত্যু পর্যন্তই খাবো। সো এখানে আমি অনেক সিনিয়র হলেও আমি অনেক ইয়াং বয়সে শাশুড়ি হয়ে গেছি। সো আমার থেকে অনেকের বয়সগত যোগ্যতা থাকলেও বুদ্ধিগত যোগ্যতা জিরো। সো এনিওয়ে, এখন আমি যে ঘটনাটা আসলে রুহি আপনাকে ওইভাবে শেয়ার করতে পারি নাই খুব ডিটেলসে, কারণ আমিও ব্যস্ত, আপনিও ব্যস্ত। তো এখন একটু আমি বলে নেই। আমার খুব পরিচিত এবং খুবই জানাশোনার মধ্যে যে ঘটনাটা বের হয়েছে, আমাকে স্বেচ্ছায় নক করে, আপনার অডিয়েন্সদের জন্য আমি এই গল্পটা বলছি, এটা তো আর অন্যদের জন্য বলার কিছু নাই। তো আমাকে জানানো হয়েছে, মোটামুটি যতটুকু জানছি। তো যার মানে গল্প, সে নিজে মুখে যদি 100% আমাকে ক্লিয়ার না করে, আমি তথ্যের কিছু গোপনীয়তা এখন রাখছি, যেটা আমি ক্লিয়ার হলে অবশ্যই অডিয়েন্সদের মাঝখানে এসে সব আমি বলে দিব। সো এটা হলো মিরপুর, সরি, বনানী ডিওএইচএস এর ঘটনা। বনানী ডিওএইচএস এর ঘটনা, এবং আমি রোড নাম্বারও বলে দিই, কারণ কিছু জিনিস যদি আমি উল্লেখ না করি তাহলে কিন্তু মানুষের কনফিউশনটা বেশি থেকে যায়। তো এটা 85 রোড নাম্বার। যারা বনানী ডিওএইচএস চেনেন, খুবই ছোট, বাংলাদেশের সবচেয়ে ছোট ডিওএইচএস হলো বনানী ডিওএইচএস। তো সেই জায়গা থেকে এই ভদ্রলোক হলো বাংলাদেশে একজন স্বনামধন্য আর্মি অফিসার থেকে সে বিডিআর এর দায়িত্ব পালন করে অনেক বছর।
সে এখন অনেক বয়স্ক হয়ে গেছে, বাট যখনকার ঘটনা তখন তার বয়স 60 or 61-2 মধ্যে। এই ঘটনাটা 2012 থেকে 2014, একদম এক্সাক্ট এই টাইমটাই। এটা আগে পিছে হওয়ার কোনো সুযোগ নাই। তো সেই ভদ্রলোকের নিজের বাড়ি, এবং সে যেহেতু বিডিআরে কাজ করার সুযোগ ছিল, সেই ক্ষেত্রে মানুষের যে বাংলাদেশের জীবনযাত্রা, ধ্যান ধারণা, ওই সেকশন থেকে সে শিল্পপতি হয়। এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক হাই, অনেক হাই। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো জামালপুরে। আমি অনেক কিছু বলবো, অনেক কিছু আমি পরে বলবো। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জামালপুরে। তারা চাইলে নিজেরা রাস্তা করে নিজেরা বিদ্যুৎ নিয়ে চলার মতো পরিবার। মানে সেটা বলতেছি অবশ্যই যুদ্ধের আগে থেকে তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড। তো সেই ভদ্রলোকের একটু নারী ঘটিত দোষ ছিল, আগেও ছিল। তারপরে যখন এই ঘটনা, তখন তো থাকবেই, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে ইউজ টুর ব্যাপার থাকে। যদি কেউ ইউজ টু না থাকে তখন তো এটা হাতেখড়ি হয় না। তো সেই জায়গা থেকে এই ভদ্রলোকের কালেকশন এবং কমিউনিকেশন, এই জিনিসগুলো অবশ্যই বড় বড় লেভেলের ছিল, ক্লাব এই সেই। তো সেই জায়গা থেকে ভদ্রলোক শিল্পপতি, আর্লি রিটায়ার্ড করে সে শিল্পপতি হয়ে যায়, এবং সে বাংলাদেশের লিস্টেড শিল্পপতি। সো এখনকার শিল্পপতিদের মতো না, উঠতি টাকা হঠাৎ করে শিল্পপতি, এরকম না। তো তার হলো যে বাইপাইলে হলো যে ফ্যাক্টরি, যেগুলোকে আমরা বলি গার্মেন্টস। তো সেই ফ্যাক্টরি গুলা, আমি কিন্তু কমেন্ট করছি না রুহি, মাঝে মধ্যে কমেন্টও পড়েন, কারণ অডিয়েন্সের জন্য এগুলো, সো তাদেরকেও আর আমি দেখতেছি কমেন্টসের, দেখতেছি। হ্যাঁ, ভালো কমেন্টস হলে পিক করবেন। তো সেই ভদ্রলোক নিহায়ত শিল্পপতি, এবং তার বিভিন্ন গার্মেন্টস নিজস্ব জমিতে, এবং নিজের গার্মেন্টস থাকার মধ্যে একটা ছিল মেয়েদের আন্ডার গার্মেন্টস এর হলো যে ফ্যাক্টরি। তো সেখান থেকে যে জায়গায় তার পরিচয় হয়, ওইটা আমি এখন বলছি না। সেই জায়গায় পরিচয় হওয়ার মানে একটা অফিসিয়াল পরিচয় হয়, একটা কি বলে এটা, প্রপার্টি সেলের অফিস। লাইক এই যে জমি সেল করে, যে সেই জমির প্লট আকারে সেল হয়, সেই প্রপার্টি সেলের অফিসে এই ঝিকিমিকির সাথে পরিচয় হয়। কারণ টুম্পা পর্যন্ত অনেক লম্বা হয়ে যায়, এই ঝিকিমিকির সঙ্গে পরিচয় হয়। হওয়ার পরে তখন হাই হ্যালো, তো তার দামি গাড়ি, তার পোশাক, তার পরিচয় দেখে তো স্বাভাবিক ও যেটা সেই হিসাবে বাকি যেগুলোকে পিক করছে, এইভাবে তার ফোন নাম্বার নেয়। নেওয়ার পরে হলো সেই দিন তার পরনে থাকে হলো ওয়েস্টার্ন ড্রেস। তো আমি ওকে। কিন্তু সবসময় দেখবেন প্রথম পরিচয়ের অনেক কিছু আমি বলে দিই। সো আজকেও আমি বলতেছি ওয়েস্টার্ন ড্রেস ছিল, এবং রুমালে ঢাকা ছিল গলাটা। ওই আমরা থাকে না একটা গিট্টি দিয়ে হলো স্টাইল করে ওড়না বা স্কার্ফ গলার মধ্যে রাখি, ওই টাইপের। তো ওই ভদ্রলোক তাকে পুরোপুরি খেয়াল করে নাই। তো করে নাই, ওটাও সমস্যা না। তো তাদের ওই হাই হ্যালো খুব অল্প ভাষায় একটা মানে আহ, কথাবার্তা হয়, হওয়ার পরে নাম্বার নিয়ে চলে যায়। তো ওই ভদ্রলোক প্রথম তাকে কল দেয়, এটা সত্যি। ভদ্রলোক কল দেয় কারণ সেই ভদ্রলোকের ওয়াইফ অসুস্থতার কারণে ম্যাক্সিমাম দেশের বাইরে ট্রিটমেন্ট অথবা হলো যে থাকার জন্য থাকতো। এবং সেই ভদ্রলোকের যত ইন্ডাস্ট্রির, এই ওয়াইফ কিন্তু চেয়ারম্যান, এবং সেই সব দেখাশোনা করতো, এবং হলো যে সবকিছু মেনটেন করতো। সেই ক্ষেত্রে ভদ্রলোক ওয়াইফকে অনেক ভয় পেত, মানে একদম জমের মতো ভয় পেত। তো সেই ও, জায়গা থেকে হলো যে যত বেশি ভয় পেত তত বেশি নারী ঘটিত ঘটনাগুলোও তার লাইফে আছে। তো সেটা সত্যি ভয় ছিল না, সত্যি রেসপেক্ট ছিল না। তো সেই জায়গা থেকে ভদ্রলোক নক দেয় 12টা 12:30টার দিকে। দেওয়ার পরে ওই ঝিকিমিকি হলো যে ফোনে কথা বলে। তখন তো এত হাইফাই টাচ ফোন ছিল না, যতটুকুই ছিল ওর কম দামি টাইপেরই ফোন ছিল, যেখানে ভিডিও কল বা এখনকার আধুনিকতাটা অত ছিল না। তখন সে প্রথম হলো যে কথোপকথনের মধ্যে ওই কথাটা ওঠে, যে ভিডিও কল বা এরকম কিছু, যে বলে না আমার তো খুব ভালো ফোন নাই এই সেই। তখন বলছে সমস্যা নেই, কালকেই তোমাকে একটা ফোন কিনে দিব। ঘটনা এইভাবে আগায়। তো বাহ। আগাতে আগাতে সেই ভদ্রলোকের ওই পরের দিন উপর লেভেলের মানুষদের যা হয়, পরের দিন ড্রাইভারকে দিয়ে তার জন্য আন্ডারগার্মেন্টস এর একটা বড় প্যাকেট তার বাসায় পাঠায়, যেখানে সুবহানাল্লাহ। বিভিন্ন রকমের নায়িকা টাইপের, যেগুলো বিদেশে সাপ্লাই হয়, ওগুলো তো ঢাকায় কিনতে পাওয়া যাবে না। সেগুলো সে মালিক এজন্য দিতে পারছে। তো ও এগুলো হ্যাঁ, সব সে পাঠান। হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যাঁ। ইউরোপের, আমেরিকার মডেল, নেটের বা খুব নাইস দেখতে এগুলো। তো ওটা পাঠায়, ওটা রিসিভ করে। তো হলো যে সবকিছু মিলায়ে এইভাবেই গল্পটা আগাতে থাকে। থাকতে থাকতে একদিন বৃষ্টির দিনে সে বায়না করে ঝিকিমিকিকে বাসায় আসতে। বাসায় কেউ ছিল না। সেই ভদ্রলোকের ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করে, এবং হুম। মোটামুটি তখন বড়। তো সেই জায়গা থেকে এই ঝিকিমিকিকে বলে হলো যে গাড়ি পাঠাবে, কিন্তু বৃষ্টির কারণে গাড়ি না পাঠায় ওকে উবারে বা সামথিং গাড়ি নিয়ে আসতে বলে। যে পেমেন্ট তার বাবুর্চি, কারণ তার বাসায় 2-3টা বাবুর্চি, এবং তার বাসার সবকিছু ম্যানেজ করে এরকম অ্যাসিস্ট্যান্ট অনেকেই থাকতো। তারা সিঁড়ির নিচে হলো ঘরে থাকতো অলওয়েজ। তো সেই বাবুর্চির নাম হলো শহীদুল। আমি এটা পর্যন্ত বলে দিই, শহীদুল নিচে যেয়ে তাকে টাকা দিয়ে গাড়ি ভাড়া মিটায়ে উপরে নিয়ে আসে। আর তার অ্যাপার্টমেন্ট হলো লিফটের 5। তো মানে সে যেখানে থাকে, বিল্ডিং তার, সে যেখানে থাকে। তো নিয়ে আসে, নিয়ে ঘরে ঢুকাই দেয়। প্রথমে তারা ডাইনিং এ দুপুরে খাওয়া দাওয়া করে।
এবং সেই খাবারের মধ্যে ছিল, যেহেতু ভদ্রলোক খানদানি শিল্পপতি এবং আদি বড়লোক ফ্যামিলি টাইপের, তারা নিশ্চয়ই ওই মাছ মাংস পোলাও এগুলো খেয়ে অভ্যস্ত না বা ডাক্তারের অনুমতি নেই। তারা খায় হলো করলা ভাজি, ছোট মাছ, ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খায়। এটা ছিল লাঞ্চের আইটেম। তো খেয়ে তারা বেডরুমে চলে যায় এবং এই ভদ্রলোকের এত বড় বাসা যে ছেলে মেয়েদের রুম ছেলে মেয়েদের মতোই থাকে, কেউ ঢোকে না, খালি একটু ক্লিন করে। আর বিশাল বাসার মধ্যে তার বেডরুম অনেক বড়। সে সরাসরি তার ওয়াইফ সহ থাকা বেডরুমেই তারা হলো যে মানে মনোরঞ্জন একটা পরিবেশ তৈরি করে এবং সেখানে সিগারেট খায় এবং সে 3:30-4টা পর্যন্ত ওখানে কাটায়। 2বার তারা মানসিক এবং শারীরিক হলো যে সংযুক্ত হয়। তো সেখানে কিছু মানসিক সিক্রেট কি কথা করা হয় আছে কি? যেগুলো শারীরিকটা নাইলে বুঝলাম, কোয়েশ্চেন। মানসিক মানসিক বলতে ব্ল্যাকমেইলিং, মানসিক যে বিষয়গুলো থাকে সেগুলোর কথা বলছি আমি, যাতে পরবর্তীতে তাদের লম্বা সময় এই সম্পর্কটা যায় এবং ব্ল্যাকমেইলিং এর পয়েন্টগুলো সেখানেই আসতেছি। কিছু সিক্রেট আছে একদম মানে আন্ডার সিক্রেট, যেগুলো আমি এখানে বলছি না, এগুলো অবশ্যই লাইভে বলা ঠিক না। এরকম কিছু কথোপকথন আমার কাছে মানে আমি জানি এবং মানে আমি শুনি। সেই কথোপকথনগুলো একটু ভিন্ন টাইপের, ওটা আমি পরে রুহিকে বলবো। তো এনিওয়ে, তখন যেহেতু ওই ভদ্রলোক এই জীবনে অভ্যস্ত, সেই জায়গায় তাদের ওই ভদ্রলোকের আলমিরার উপরে অলওয়েজ সিক্রেট থাকে। তো তখন ওই ঝিকিমিকিকেই বলে যে উপরে থেকে সিক্রেট হলো যে নিয়ে আসতে, কারণ তার তার এগুলো ওপেন এবং তার দারোয়ান, তার হলো যে ড্রাইভার, তার বাবুর্চি এগুলো জানে, সবই জানে, শুধু ম্যাডাম ছাড়া সবাই ওপেন। তো তখন তারা ওইগুলো বিভিন্ন রকমের সময় কাটায়, কফি দিয়ে যায়, কফি না সরি চা দিয়ে যায়, চা খায়। তখন ওই ভদ্রলোক ওর তার ব্যক্তিগত শাওয়ারে তাকে পাঠায়, শাওয়ার করে ফ্রেশ হয়। কিন্তু ভদ্রলোক যখন শাওয়ারে যায়, ভদ্রলোক যখন তার আলমিরা ওপেন এবং তাকে একটা গল্পও বলে, আমার একটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে পৃথিবীর সবকিছু লেখা আছে ওই ভদ্রলোকের, মানে সে মরে গেলে পৃথিবীতে কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, ওই ডায়েরিটাই তার সবকিছু, এগুলো পার্সোনাল গল্প হয়। হওয়ার পরে আলমিরা খুলে সেটা দেখায়। তো যেহেতু সে শিল্পপতি এবং বুনিয়াদি ধনী, তার আলমিরাতে যত্রতত্র অনেক টাকা থাকে, এটা সত্যি। তখন সে ওই টাকা হয়তো তাকে অত দিত না, সে বিভিন্ন রকমের কারসাজি করে কথায় বা ওই ভদ্রলোক নিজে হলো যে ওকে ধরে রাখার জন্য তখন 50,000 টাকার একটা বান্ডেল দেয়, সবগুলা 500 টাকার নোট ছিল। তো দেওয়ার পরে সেটা নিয়ে তারপরে তার সঙ্গে সময় কাটায়, তাকে হলো যে ওই দারোয়ান দিয়ে নিচে নামায় দিয়ে বাসায় পাঠায় দেয়। সেদিন সে আর গাড়ি দেয় না। এইভাবে তাকে বিভিন্ন সময় গাড়ি দিয়ে নিয়ে আসা এবং গাড়ির রং, গাড়ির হলো যে মডেল, আমি এগুলো পরে বলবো। তো এগুলো নিয়ে আসা চলতে থাকে। তারা খুব হালকা পাতলা বাইরে দেখা করছে, কারণ দরকার হতো না, ওই ভদ্রলোকের বাসাই যথেষ্ট ছিল। বারান্দায় বসে তারা নিরিবিলি সময় কাটাতো, হাতে হাত ধরে গল্প করতো, এরকম। কিন্তু সেও জানতো এই সম্পর্ক অনলি জাস্ট টাকার বিনিময়ে। ভদ্রলোকও জানতো তাদের এরকম ভালোবাসা বা বিয়ে প্রেম এগুলোর মধ্যে কোনো বিনিময় ছিল না, কথাবার্তাও ছিল না, ব্যবহারেও ছিল না। যখন ডাকতো আসতো, যখন ডাকতো চলে যেত। এর মাঝখানে এই ঝিকিমিকি হলো যে ওই ওই ভদ্রলোক হলো যে বলছিল যে তার অফিসে একটা হলো যে পার্সোনাল সেক্রেটারি লাগবে, যদি কেউ থাকে তাকে পরিচয় করায় দিতে বা নাম্বার দিতে। এই ঝিকিমিকি কি করছে, ওই ওর মতো করেই আরেকটা ভদ্র মহিলাকে, অন্তরা নাম, সেই মহিলাকে হলো যে ওই ভদ্রলোকের অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে দেওয়ার জন্য পাঠায়। এবং সেই ভদ্রমহিলা যেদিন ইন্টারভিউ দিতে যায় বাসায়, সেই দিনই ওই ভদ্রলোকের সঙ্গে তার ফিজিক্যাল রিলেশন হয়। বুঝতে কি বল? পারছো? হ্যাঁ, শাড়ি পরে গেছিল এবং সেই দিনই ওই ভদ্রমহিলার সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়। এবং এটা লম্বা সময় তারা আড়ালে, ঝিকিমিকির আড়ালে এটা হতে থাকে। এও আসে সেও আসে, কিন্তু কেউ কারোটা জানে না। তো এইভাবে একদিন ঝিকিমিকি মনে হয় বুঝতে পারে বা কিছু সামথিং হ্যাপেন, এটা আমি বলতে পারতেছি না যেহেতু এখনো পুরোপুরি আমি নিইনি, আর এত ছোট ছোট বিষয় আছে, এত এগুলো তো নেওয়াও সম্ভব না। তখন কি করে, ওই ভদ্রলোকের সঙ্গে তার একটা কথা আর কি কাটাকাটির মতো হয়। হওয়ার পরে ঘটনা মোড় নেয়। তার যে অডিও রেকর্ড, সেই অডিও রেকর্ড সে ঢাকা শহরের যেকোনো একজন সংসদ সদস্যর কাছে এক্সপোজ করে যে এই লোক এরকম এরকম আর্মি অফিসার, রিটায়ার্ড, এই সে এগুলো ছিল, এখন সে আমার সঙ্গে এই করছে। কারণ ওর তো হলো যে বিচরণ সারা বাড়ি, ওর ডালপালা অনেক। তো সেই জায়গা থেকে ওই সংসদ সদস্যর সাথে ওর ছবিও আছে, এটা কিন্তু নিবিড়ের কাছে আছে। আমি নিবিড়কে বলবো আমি না বলা পর্যন্ত যেন এই ঘটনাগুলা সে বাড়ায় বা এক্সপোজ কোথাও না করে। আমি রিকোয়েস্ট করছি না, আমি এটা নির্দেশ দিচ্ছি যে তাহলে ঘটনাগুলো আমার তুলে আনতে কষ্ট হবে। নিবিড়ের কাছে ওই ভদ্রলোকের সাথে এই ছাপড়ির ছবি আছে, আমি দেখেছি, এই জন্য আমি বললাম। ক্লিয়ার? তো এখন সেই লোকের মাধ্যমে নিবিড় ভাই একটু রেডি হন, একটু লিপস্টিক মেখে রাখছি, গান করে। নিবিড়ের কাছে আছে, আমি ক্লিয়ার, তো আমি ততটুকু ক্লিয়ার। তো এখন নিবিড়কে বলবো এগুলো এক্সপোজ না করতে আগেই। তো সেই ভদ্রলোক হলো যে যেহেতু মানে অনেক বড় ধরনের কাহিনী, তো সেরও ছত্রছায়ায় এই ঝিকিমিকি অনেক কাহিনী, ওগুলো পরে আনছি, ওটাও আমি জানি, ওগুলো পরে আনছি। তো সেই এই ভদ্রলোক কি করলো, হলো যে এটা ওই ওই যে ভদ্রলোক আর্মি শিল্পপতি, তাকে হলো যে ফোন দিয়ে
খুবই সামান্য ভয় দেখাইছে। কারণ সেই ভদ্রলোক তার পরিবার, তার ব্যাকগ্রাউন্ড, তার লাইফ স্টাইলের জন্য সে খুবই ভীত। মানে পুলিশ, সে নিজে আর্মি অফিসার ছিল। পুলিশ বা জেল কেস এগুলো তাকে কোটি টাকা দিলে দিয়ে দিবে, এগুলোর মধ্যে সে পড়বে না, এই টাইপের। এই ঘটনা মন নিল, মানে আসল চরিত্র বের হয়ে আসলো ঝিকিমিকির। তখন তাকে আজকে ব্ল্যাকমেল করে, কালকে ব্ল্যাকমেল করে, পরশু করে। যেই দিন প্রথম ফোন দিছে সেই দিন ওই ভদ্রলোক তার ড্রাইভারকে দিয়ে সাথে সাথে 3 লক্ষ টাকা পাঠাইছে। সাথে সাথে ওই অফিসে বসে সেই টাকা সে রিসিভ করছে। তো সেই জায়গা থেকে ওই ভদ্রলোক যেহেতু এগুলো নিয়ে খুবই ভয় পায়, পারিবারিক, তারপরে মেয়ে বিয়ে দিছে সেখানে মাত্র শ্বশুর বাড়ির লোকজন, ওনার মেয়ের বিয়ে হয়েছিল তখন মনে হয় 2 বছর। তো এগুলো নিয়ে সে সাথে সাথে 3 লক্ষ টাকা পাঠায় দেয় এবং এটা থেকে সে স্বাভাবিক থাকতে চায়, মিউচুয়াল না, স্বাভাবিক থাকতে চায়। তো এইটা যখন সে জানে এই লোকের কাছে টাকা বের করতে পারবে, সেই থেকে এরপরেও তারা দেখা করে, এরপরেও খুব অল্প সময়ে তাদের অনেক কিছু হয়। বাট ধাপে ধাপে এরকম ভয়ভীতি কল রেকর্ডিং দেখায় তার কাছে 45 লক্ষ টাকা নিছে। আমি ওই চেকের হলো যে ছবিটা আমি হয়তো পাবো, আমি আশা করি 90% আমি ওই চেকের ছবি পাবো, তাহলে আমি আর কি এক্সপোজ করতে পারবো সেই চেকটা। 45 লক্ষ টাকা নিছে। আমি তো এগুলো এবং শুনি, হ্যাঁ, আমি তো এগুলো শুনিই নাই। আচ্ছা, এবং সে হলো যে আপনার ঢাকার খুব কাছে, আমি নাম বলছি না, খুবই কাছে। একদম হলো বলতেছে যে কত সালের ঘটনা? 12 থেকে 14 ওকে। আর নিবিড় ভাই এক্সাক্ট। দেখতেছে, একটু বলেন একটু নিবিড় ভাই যেন জয়েন করে। উনি জানি কি একটা ঘটনা বলতেছে, আমরা এটাও শুনতে চাই। আহ, কারো একটা জয়েন কিছু করাও, হয়েছে। জয়েন করান, সমস্যা নেই। হ্যাঁ, আপনি শেষ করতে বলতে থাকেন, উনি জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, জয়েন করুক। আচ্ছা, কমেন্ট করেন কিন্তু রুহি। হ্যাঁ, আমি তো করতেছি। এখন ঢাকার খুবই কাছে, যেহেতু সে ডিফেন্সের লোক, ডিফেন্সের হলো যে সোর্স বা ক্ষমতা দেখায় ওই ছাত্রীর জন্য 6 শতকের একটা জমি অ্যারেঞ্জ করে, যেখানে খুবই কাছে, আমি নাম নিচ্ছি না। তো যেখানে ওই ছাত্রীকে নিয়ে বহুবার যায় আসে ওই এলাকাবাসী বা ওখানকার যে দালাল ছিল তারা পর্যন্ত এগুলো ঘটনার সাক্ষী দিতে পারবে। তো সেই জায়গা থেকে ওই ছাত্রীকে ওই জায়গার জন্য টাকা দেয়, কিন্তু শেষে মানে একদম এন্ডিং টাইমে ওইটা রেজিস্ট্রি করাতে পারে না। এটা আমি আসলে ক্লিয়ার করতে পারছি না, এটা কি সাপ্লির যোগসাজশ ছিল নাকি ওই ভদ্রলোকের হলো যে ব্যর্থতার কারণে, আমি জানি না। বাট সেখানেও রেজিস্ট্রি অফিসে টাকা পর্যন্ত দেয়া হয়, যেদিন রেজিস্ট্রি হবে সেই দিনের কিছু একটা ঘটনায় ওই জমিটা রেজিস্ট্রি হয় না, এটা সত্যি। এবং সেখানে ওই জমিগুলা খাস জমি হিসাবে আর কি বের হয়। তো বের হয় নৌবাহিনীর জমি বা কোনো ডিফেন্সের জমি হিসাবে বের হয়, এইসব কারণে রেজিস্ট্রি হয় না। বাট সেই কারণেও সে হলো যে চেকে টাকা নেয়। তো এইভাবে তার টাকাগুলা নেয় এবং পরবর্তীতে এই টাকা পয়সা নিয়ে তার সঙ্গে ঝামেলা হয়। এবং এই হলো যে সে তখনই তার ওই গাড়ি ইউজ করতে চাইতো, অ্যাভেলেবল, সে দিত না। এগুলো নিয়ে বহু কাহিনী হয়ে ওই আমার ফ্রেন্ডের মতো কিন্তু এখানে হলো যে এর অধিকারটা বেশি গ্রো করে অনেক কিছু এখানে ব্ল্যাকমেইলিং করে, টাকা পয়সা নেয়, ঘড়ি গিফট নেয়, তার মেয়ে বিদেশ থেকে ঘড়ি আনে কারোর জন্য, হয়তো খুব দামি ব্র্যান্ডের একটা ঘড়ি, সেটা তাকে গিফট করে, পারফিউম গিফট করে, জামা কাপড়, এই সে বিভিন্ন রকমের জিনিসপত্র, খাবার দাবার এগুলো গিফট করে। এই ঝিকিমিকি এই জায়গা থেকে আরো টাকা আদায় করার জন্য সিলেটের এক ফ্রড টাইপের লোকরে এই লোকের ব্যবসা বা সামথিং এগুলোর সাথে জড়ায় দেয় ইচ্ছা করে। ওটা তার হলো যে মানে কালেকশনের কেউ একজন থাকে, জড়ায় দেওয়ার পরে সেই ভদ্রলোক যে যার কথা বলছি, সে একটু মানে থাকে না, যার কথা শোনে তার কথাই শোনে টাইপের, একটু চালাক বোকাশোখা। সেখানেও সে অনেকগুলা টাকা হলো যে ধরা ধরা দেয় আর কি। সেই সিলেটের ওই লোক অনেক টাকা নিয়ে তার কাছে, ওগুলা নিয়ে হলো যে উকিল নোটিশ থেকে শুরু করে থানা কেস কাচারি টানা 4 বছর চলে। সেটা অন্য গল্প, ওই সাপড়িকে দিয়েই অন্য গল্প। তো সেরপরে এই সাপড়ি যখন 45 লক্ষ টাকা টোটাল নিতে পারে, তারপরে এই সাপড়ি নিজেই কেটে পড়ে। সে তো মানে আমি ভালোটাই তো পাইছে, টাকাগুলা গেল আমি কোথায়? আমি গল্পের হলো যে 40% বললাম। এবং এই সেই টাকাগুলা গেল কোথায়? এই টাকাগুলার তো একটা হদিস বের করা দরকার। এখন কেমনে হদিস বের করবেন, আমাকে বলেন কেমনে হদিস বের করবেন, কিভাবে জানি না, করবেন? যেখান থেকেই বেরোচ্ছে এত টাকা এত টাকা। মানে আমি, এই জন্যই তো সে বলছে 17-18 লাখ টাকা তার ইনকাম ছিল। এখন বোঝা যাচ্ছে কিভাবে ছিল। নাহলে তো আমি অনেক অঙ্ক করছি যে আমি কোনোভাবেই পাচ্ছিলাম না যে 17-18 লাখ টাকা কোত্থেকে আসছে। একজন কি লিখছে, করে? আপু তুমি এত কিছু জানো কিভাবে? প্রথমত আমি জানি, আমার খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে যে ঘটনাটা ঘটছে এটা তো আমি জানবই। শুধু আমি হ্যাঁ, না, অনেকেই জানে, তারা তো আর রুহিকে চেনে না, তারা তো আর এই প্ল্যাটফর্মে এসে বলবে না। তারা তো তাদের হলো যে হয়তো আমি সাক্ষাৎকার নিয়ে দিতে পারবো, যেহেতু আমি হলো যে আমার ফ্রেন্ডের এটা টার্গেটে ছিল এবং ওকে আমি 17 সাল থেকে চিনি, সেই জায়গা থেকে আমি আসছি। সো এভরিবডি তো আসবে না, আবার কিছু সিক্রেট মেনটেন করবে, তার সংসার এখন সুন্দর আছে, তারা এখানে আসবে না। আবার যে ঘটনাটা আমি বলতেছি, আমি বলছি যে আমি অনেক কিছু পরে বলবো,
তার মানে বুঝতে হবে যে এখানে অবশ্যই এমন কাউকে নিয়ে কথা বলছি যে সেই পর্যন্ত আমার না হলে আমি এই কথাটা বলবো না। যেমন রুহির অ্যাওয়ারনেস কোথায় চলে গেছে, সিলেটের ভদ্রমহিলাটা বের হয়েছে তার খালাতো ভাইকে নিয়ে, এটা যদি রুহির লাইভে না আসতো, রুহির অ্যাওয়ারনেসটা না হতো, এই সিলেটের ভদ্রলোক যে 30 লাখ টাকার কাহিনী, সেটা তো বের হতো না। তা আমাদের কোথাও না কোথাও এই পদচারণাটা সাকসেস, যে আমাদের অ্যাওয়ারনেস মানুষের কানে গেছে এবং মানুষ তাদের অভিযোগগুলো নিয়ে আমাদের সাথে কথা বলার সুযোগ খুঁজে পাচ্ছে। এটাতে কি অডিয়েন্সরা হ্যাপি না? তো না আমরা এইটা কিভাবে তো মানে মেসেজ আসতেছে এখান থেকে, মেসেজ আসতেছে ওইখান থেকে, হ্যাঁ হ্যাঁ সবারটা দেখা সম্ভব হচ্ছে না। আমি কি করছি কালকে না পরশু, আমি বলতে পারবো না কখন, কেউ একজন মেসেজ দিছে, আমি না খাওয়া খাওয়া মেসেজটা ধরে ডিলিট করে দিছি। তারপর সে আবার লিখছে যে আপু আমি আপনার এত কথা বলতেছি আপনি দেখতেছেন না, হ্যাঁ পরে গিয়ে আমি খেয়াল করতেছি সে তো আমাকে অনেক ইনফরমেশন দিছে। তো এখন আমি আবার তাকে বলছি যে তুমি আবার আমাকে ওটা পাঠাও, কারণ যেহেতু আমি ডিলিট করে দিছি এখন আমি ওটা আবার দেখবো, দু একদিন সময় নিবো, সামনের সপ্তাহে হয়তো আমি ওই হ্যাঁ, গল্পটাও তো বলবো। সেম ঘটনা আমার বেলায়ও হয়েছে। আমি কিন্তু এগুলাতে আমার পেজে লেনাদেনা নাই বা আমার লাইফ স্টাইলের সাথে এগুলো কোনো যায় না, লেনাদেনা নেই। আমি সামাজিকভাবে অ্যাওয়ারনেস গুলো আমি রুহির মাধ্যমে থ্রো করছি, যেগুলো কখনোই আমি আমার পার্সোনাল লাইফের সঙ্গে মেল্ট করব না, কারণ এগুলো বাজে রকমের হলো যে সিচুয়েশন। আমি যেরকম বিভিন্ন রকমের মেসেজ পাচ্ছি যে একজন ময়মনসিং থেকে আমাকে নক করছে, সে সিভিল ইঞ্জিনিয়ার, বিমানের সিভিল ইঞ্জিনিয়ার, আমি বলে দিচ্ছি এখানে। তো সেও সেম রুহির মতো, আমার সমস্ত মেসেজ কিন্তু স্পামে চলে আসে, আমাকে কখনোই কেউ হ্যাঁ ডিরেক্ট হ্যাঁ মেসেজে হ্যাঁ হ্যাঁ। আনতে পারবে না, কারণ আমার ছেলে আমার ফোন সেটআপে বা আমার আইডি সেটআপে সে সবকিছু হ্যান্ডেল করে। সো আমাকে কখনোই কেউ ডিরেক্ট মেসেজে আনতে পারবে না। তো স্পাম মেসেজ চেক করতে যে মাসে একদিন ঢুকি, চেক করতে যাই দেখি আমার অনেক মেসেজ আসছে এই ঝিকিমিকিকে নিয়ে। আমার তার মানে রুহির ভিডিওগুলা বিভিন্ন রকমের লোকজনের কাছে পৌঁছাচ্ছে, যেটা আমরা চাই এবং আমরা সাকসেস। তো সে সিভিল ইঞ্জিনিয়ার বিমানে, সে আমার সঙ্গে কথা বলতে চায়, সে ময়মনসিং থেকে আমাকে নক দিচ্ছে। তো আমি সেম প্রথম দিন আমি আগে রাশ থেকে বলে ছিলাম। দিলাম, হ্যাঁ বললাম আগে থেকে বলে দিলাম। শোনো না, আমি কেন ডিলিট করছি জানো? সে কি লিখতেছে, কথা বলো না কেন, জবাব দাও। আমি ভাবছি কি প্রেম পত্র দিচ্ছে বোধহয়, কারণ এরকম দিয়ে অনেকেই লিখে যে কথা বলো না কেন, জবাব দাও। এখন আমি বুঝিনি যে তার আগে সে একটা রচনা লিখছে আমাকে। বুঝতে পারছো? হুম। তো এখন হলো যে সেই ভদ্রলোকেরও সেম, আমি খুবই রাশ ছিলাম, জব থেকে বাসায় ফিরতেছি, আমি ওই ডিলিট করে দিছি, কারণ এগুলো হাবিজাবি লাইফ আমার না। তারপরে দেখি আবারও সে নক করতেছে, তখন আমি বুঝলাম সামথিং রং, দেখি তো কি হয়েছে। তখন দেখি সে ঝিকিমিকিকে নিয়ে কথা বলতে চায়। সে কিন্তু, আমি ক্লিয়ার করলাম, সে ময়মনসিং এর, সে সিভিল ইঞ্জিনিয়ার, সে বিমানের জব করে, একদম ক্লিয়ার করে বললাম। সো যারা বলতেছেন আমরা এত কথা জানি কেন, প্রথমত আমার মানে পরিচিতর মধ্যে যে ঘটনা হয়েছে সেটা বলতে এসে কিন্তু তাদেরকে পাচ্ছি। আপনারা ভাবেন না এগুলো আমরা কালেক্ট করে বেড়াচ্ছি, এত সময় নাই রে ভাই। আমি একটা কালেক্ট ঘটনা করতে কি আমার করবো, কি করে জানবো কোথায় কি করে আসছে? হ্যাঁ, আমি আমি লুকিয়ে আমার বিশ্বাস করি। ব্যক্তিগত ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স শেয়ার করতে, যে এখানে আমি আরেকটা কমেন্ট দেখছিলাম যে অনেকেই বলছে এটা কি আমার হাজবেন্ডের সাথে করছে। না আপু, আমার হাজবেন্ডের সঙ্গে এইসব ঘটনা ঘটার কোনো সুযোগ নাই পৃথিবীতে। সো এগুলো বলে মানুষকে বিভ্রান্তি ছড়াবেন না। যারা ভালো কমেন্ট করেন তারা অবশ্যই ওয়েলকাম, যারা ব্যাড কমেন্ট করেন তাদের জন্য আমাদের অ্যান্সার রেডি আছে, কারণ এগুলো নিয়ে আমাদের লাইফ এখন না। আর অতটুকু অ্যান্সার করার যোগ্যতা আমাদের আছে, কারণ আপনারা এখনো শিশু এই জগতে। আমাদের যে জীবন যাপন, বিদেশের লাইফ স্টাইল, সেখানে আপনারা শিশু। নয় জামাই আনে নিজে খান, নয় নিজে কোনো মতো আনেন নিজে খান। সো ওগুলা জীবন আমরা পার করে আসছি, ওগুলা দিয়ে এখন যায় আসে না। সো ব্যাড কমেন্ট করা মানেই তাকে পড়তে হবে, তাকে এখানে না আমি অনেক কিছু শেয়ার করতে চাই, ঠিক আছে? শিশু, আমি এই কথাটা আমি সবসময় আমি এই বিষয়ে তোমার সাথে সহমত। কারণ কি আমি বলি, আমাদের যখন 16-17 বছর বয়স থেকে আমরা একরকম ভাবে চিন্তা করি, যখন 26-27 থাকি একরকম ভাবে চিন্তা করি, যখন 35-36 ছিল একরকম চিন্তা করছি। এখন যখন হুম আমরা এই বয়সে আসছি, হুম যেহেতু সাথীরা আমার বয়স কাছাকাছি সেম, হুম আমরা না অন্যভাবে চিন্তা করি। আমরা ঝগড়া হুম করতে চাই না, আমরা না ধুপ করে অ্যাটাক করতে যাই না, আমরা ধুপ করে হুম কোনো একটা ডিসিশন নিয়ে ফেলি না। আমরা না সময় নিই, চিন্তা করি, দায় হুম বুঝি, বায় বুঝি, সামনে বুঝি, পিছিয়ে বুঝি, তারপরে গিয়ে আমরা হুম একটা উত্তর দিই বা আগাই। হ্যাঁ। আবার তো দেখো, তোমার আমার হলো যে পরিশ্রমের জীবনটা কিন্তু বাংলাদেশের কারোরই নেই। সো তারা কথা বললে আমাদের সাথে হবে না। পারিশ্রমিক যে জীবনযাপন আমরা, হ্যাঁ বাংলাদেশে আমাদের চাইতে অনেকেই অনেক বেটার করতেছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বাট আমি বলছি পরিশ্রম বা রাস্তা হাঁটা বা জ্ঞান অর্জন করার যে বিষয়গুলো আমাদের সাথে কেউ পারবে না, কারণ এগুলো তো আমরা করে করে অর্জন করছি, আমরা শুনে শুনে অর্জন করি নাই। না, এছাড়াও মানে বয়সেরও একটা প্রভাব আছে, পরিবেশের একটা প্রভাব আছে, হ্যাঁ হ্যাঁ আমাদের সামাজিক পরিস্থিতির একটা প্রভাব আছে। হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আছে আমার সমানই, তো আমার একদম স্কুল থেকে ক্লাসমেট। তার সে খুব বাচ্চা বাচ্চা মতো চলে, কারণ ওর হ্যাঁ জামাই তাকে ওভাবেই রাখছে। হ্যাঁ ওর দরকার হয়নি লাইফের এত কিছু চিন্তা করার, আমরা যেভাবে চিন্তা করি। তো এটা হয় কি, পরিস্থিতিও আমাদেরকে চেঞ্জ করে দেয়। পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি হোক, আর্থিক পরিস্থিতি হোক, বা যে কোনো জিনিসই হোক, তো বয়সের একটা প্রভাব আছে আর পরিস্থিতির একটা প্রভাব আছে। অনেকে অনেক কিছু চিন্তা করে ফেলে যে এটা আমরা এইভাবে হচ্ছে না কেন। যেমন হুম যদি হুম আমাকে কেউ বলে মানে হুকুমের সুরে কোনো কথা বলে বসে, আমার কাছে একদম পছন্দ হয় না, কারণ আমি এই না।
আমার লাইফ আবার ওই ধরো যে সময় আমাদের কোনো মাথা ব্যথা বা খারাপ লাগলে কি করে, আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে ঘুমাতে যাই অথবা ঘুম থেকে উঠে প্রিপারেশন নেই, এখন আমাকে আমাকে হিলিং করতে হবে। আমি এরকম কোনো সিচুয়েশনে নাই, এই আমাকে একটু ওষুধ আনো, এই আমাকে একটু পানি আনো। তার মানে কি আমরা কতটা কঠিন, কতটা বাস্তব জীবন দিয়ে নিজেদেরকে পরিচালিত করি। তো এখানে তো বাঙালি যারা জব করে আমাদের চেয়ে বেটার আছে, তাদের সাথে আমাদের তুলনা করলেও হবে না। বা আমরা একটা বাজার করছি, আমরা যখন নিয়ে আসি, আমরা কিন্তু দুই হাতে একবার এখানে নেই একবার ওখানে নেই, এটাও একটা এক্সপিরিয়েন্স। আমরা চাইলেই এই মামা যাবেন নাকি রিক্সা আনেন, বা পারি না। কাছাকাছি হলে উবারও করি না, কারণ তখন দেখা যায় ওয়াকিং, বাট হাতে নিতে পারতেছি না। অনেক এক্সপিরিয়েন্স আছে যেটা আমাদের সাথে নর্মাল বাঙালি বোন বা ভাবিদের মিলবে না, এটা বলে লাভ নাই। আচ্ছা, নিবিড় ভাই লিখছে জায়গা কিনছে 20 লাখ টাকা, কিন্তু সেটা মায়ের নামে তারাবা পূর্ব রসুলপুরে। না, এটা হলো ঢাকার কাছে। এটা নিয়ে মায়ের সাথে প্রতিদিন ঝগড়া করতো আমার সামনে। আপনি একদিন বলেন না, আপনি নাহলে জয়েন করেন না কেন আপনি? নিবিড় ভাই জয়েন করে ফেলেন, আপনারা হ্যাঁ, নিয়ে জয়েন করুক, আমিও ক্লিয়ার করে দিই, এটা তারাবোরটা না, মানে এটা রসুলপুরের জায়গা না। হ্যাঁ, তুমি কথা বলো, আমি দেখতেছি। হ্যাঁ, তো এনিওয়ে এই জন্য বললাম যে এই গল্পগুলো আমরা কিভাবে পাই বা কেন পাই, এটা কোশ্চেন না। কোশ্চেন হলো কতটা ভয়ঙ্কর রূপ ধারণকারী মহিলা, যেখানে বাংলাদেশের উঁচু নিচু মধ্য কাউকেই ছাড়ে নাই। সে যাদেরকে দেখতো পয়সা কম তাদেরকে ছুড়ে ফেলে দিত, মানে পুরোপুরি একটা সিনেমা স্টাইল। ওকে দিয়ে মানে ঋতিক রোশন বা শাহরুখ খানের সিনেমা করা যাবে, কারণ এগুলো তো গল্প, এগুলো সত্যি গল্প। আগে একটা এই যমুনা টিভিতে প্রোগ্রাম হতো অনেক আগে, আমি খুব দেখতাম ফাঁদ। কেউ দেখে থাকলে জানবেন, একটা মাকড়সার জালের মধ্যে ফাঁদ লেখাটা দিয়ে এই প্রোগ্রামটা শুরু হতো। চেহারা দেখাতো না, পৃথিবী বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন রকমের জীবনযাপনে ফাঁদে পড়ার গল্পগুলা এখানে তুলে ধরতো, উপস্থাপনা করা হতো। সেই ব্যক্তিকে নিজে আনা হতো, কখনো ভয়েস চেঞ্জ করে প্রকাশ করতো, কখনো ফেস না দেখায় প্রকাশ করতো। এই প্রোগ্রামটা কেউ দেখে থাকলে বুঝবেন, প্রোগ্রামের নাম ছিল ফাঁদ, যমুনা টিভিতে হতো, আমি অনেক আগের কথা বলছি। তো হুম। সেই জায়গা থেকে এটা তো একটা ফাঁদ, তো এই ভদ্রমহিলা একটা ফাঁদ, এই ফাঁদগুলো যদি আমরা জানাটুকু যদি প্রকাশ না করি, আদার্স ব্যক্তিরা যে পরবর্তীতে ঝামেলায় পড়বে না, বা একে যে সমাজে থেকে বয়কট করা হবে না, এগুলোর দায় দায়িত্ব কে নেবে? তো ততটুকু পর্যন্ত তো আমরা দায়িত্ব নিয়ে, আমি বা রুহি বা আরো কয়েকজন আছে, আমরা প্রকাশ করছি। অনেকেই জানে হয়তো প্রকাশ করে না, অনেকেই জানে না বাজে মন্তব্য করে। তো বিষয়গুলো নিয়ে আপনারা ভাবেন, আপনার ভাই বা আপনার হাজবেন্ডের সঙ্গে হলে কি হবে? এখন আমরা যে বয়সে আসছি, আমাদের ছেলেরাও বড় হয়েছে, আপনার ছেলের সাথে ঘটবে না তার কি গ্যারান্টি আছে? তো তখন আপনি হাই হাই করে, বা আপনি তখন কোথায় যেয়ে বিচার চাবেন, কোথায় যেয়ে কুলাবেন? এই বিষয়গুলো নিয়ে একটু হ্যাঁ, এগুলো নিয়ে তখন তো চিন্তা অজানা করছেন? থেকে যাবে। এখন যেহেতু হ্যাঁ, জানা চিন্তা হয়ে গেছে, করছেন? ফাঁদের ধরনটাও আপনি ধরে ফেলতে পারবেন, যে শুধু এই ব্যক্তি দ্বারা যে আপনি ফাঁদে পড়বেন তা না। এরকম না। অনেক আছে, হ্যাঁ। অনেক আছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো থেকে এগুলো অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেস করছি বিধায় ওই যে বললাম তো, তো এতদিন আমরা কোথায় ছিলাম? যদি ভিউ বাণিজ্যই করতে হবে বা আমাদেরকে এখান থেকে টাকা ইনকাম করতে হবে, এতদিন কি হয়েছিল আমাদের? ছিলাম না তো। বা এতদিন আমার আমরা পেজে কেউ যে একজন ব্যক্তি দেখেন তো যে এই ঝিকিমিকি নিয়ে কোনো নিউজ বা কোনো শেয়ার, আমাকে তো 100 কোটি টাকা দিলেও এই আবর্জনা আমার পেজে আমি ঢুকাবো না। মরে যাওয়ার জন্য নাকি? ওর ওর লাইফ তো ওর মতো। তো যেহেতু রুহির একটা সাবজেক্ট আছে, ও এটা নিয়ে কাজ করছে, অ্যাওয়ারনেস করছে, ও ওর লাইফ থেকে আসে, আমরা যতটুকু পারি ওকে ডেলিভারি করি। তার মানে এই না সবাই এই পচা গন্ধ নিয়ে হলো দৌড়াদৌড়ি করবো, এই সময় নেই। নিবিড় বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে, আল্লাহর মধ্যে ভালো হয়েছে। কি খাবার, কি কি করলেন আজকে? কি করছো? হাই আন্টি আসসালামু আলাইকুম। জুহি, বসে থাকি। ওয়ালাইকুম সালাম। আজকে ঘুরলাম, খুব মজা করলাম। আজকে গেছিলাম, আজকে জলিলের বাসায় গেছিলাম। জলিলকে দেখলাম, জলিলের ওয়াইফ, ছেলে মেয়ে। তাই? হ্যাঁ, দারুণ। শখ হয়েছিল আন্টি খুব। আন্টি খুব তো শখ হয়েছিল সেলিব্রিটি হয়ে গেছে। জলিলকে ছাড়লে, বুঝছো? দেখলাম, কথাবার্তা বললাম, উঠানের মধ্যে বসলাম, অনেক কথাবার্তা বললাম, আপনি তো অনেক সেলিব্রিটি কথাবার্তা হয়ে জানলাম। গেছেন। হ্যাঁ, কি আপনি করবো? আপনি সেলিব্রিটি হয়ে গেছেন। দেখা করলাম, জলিলের সাথে কথা বললাম। রুহি, একটা কথা চিন্তা করো, আন্টি কিন্তু বলছিল 30টা বের হবে, এই পর্যন্ত কিন্তু 4-5টা বের হয়েছে। আমি আন্টিকে দেখলে ওটা মনে হয়। মুরব্বির কথা লাগে। বের হচ্ছে না, কথা কি আমার ভুল হয়েছে? আমি তো বলছি 30টার গোপন দিয়ে, গোপন, বের এটা গোপন। হইতেই গেছে। তার মধ্যে তো বের হয়েছে, সানজিদা তো বের করতেছো না, কথাগুলো আবার ঠিক হচ্ছে, দেখো মিলাই নিলাম। আমরা কখন মিথ্যা কথা বলি না, আমরা সবসময় সত্তর জয় আছে, একদিন না ইনশাল্লাহ হবে। আমরা মিথ্যার আশ্রয় নেই। কিন্তু আমার জলিলকে দেখা খুব শখ ছিল। আমি আর ছেলের আজকে বলছি যে চল তো আজকে জলিলের বাসায় যাই। বলতে তুমি যাই কি করবো? আমি চল যাই, আমি একটু দেখবো। পরে গেলাম, দেখা করলাম, কথা বললাম, জলিলের ওয়াইফের সাথে কথা বললাম, জলিলের বোনের সাথে কথা বললাম, ছেলে মেয়ে পরিবারটা শেষ করে দিচ্ছে, পুরো পরিবারটা কিচ্ছু রাখে নাই। জলিলের বউ কান্না করলো, আমার রুমে নিয়ে গেল, রুমের মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা ফ্যামিলি কিভাবে। আর ও জলিলের বউ দেখাইলো যে কিরকম একটা ইন্ডাস্ট্রি করছে, বলছে এটা আমার শ্বশুর বিক্রি করে পরে 20 লক্ষ টাকা দিয়ে যাবি না আনছে, 3 মাসের মধ্যে পরে ক্লিয়ার করছে। সিআইডি দিয়া পানার নিচে ওর কাপড় রাখছিল,
কেরাসিনে পরা কাপড় সেটি সিআইডি উঠাইছে, উঠাইয়া কি ফাঁসি রকম হয়েছিল। পরে 3 মাসের মধ্যে ওর বাবা ইন্তেকাল করেছে। বলেছে আমার শ্বশুরটা আর সহ্য করতে পারে নাই, অনেক জমা জমি বিক্রি করছে করে আমার ওর স্বামী রানছে, পরিবারটা একদম ধ্বংস। আমি অবাক হয়ে গেলাম। সামনে একটা দোকান দিয়ে রাখছে, বলছে যে এই দোকানটা থেকে একটু বেনিফিট আসতো, সেটা দ্বারা জীবন যাপন করতো। তো সেটাও আর জলি চালাইতে পারে না, সেটা সরকারে ভেঙে দিচ্ছে, শেখ হাসিনা ভেঙে দিচ্ছে। সেটা অল্প একটু আছে, ওইটুকুর মধ্যে ভাড়া দিয়ে রাখছে। মানে পারিবারিক পুরো আর্থিক তার পারিবারিক আর্থিক কিচ্ছু নাই, জলিল মিয়া কিচ্ছু করে না। সুখে কাটায়। সুখায়া কিরকম অবস্থা, আমি তো খুব, যে একটা মেয়ে কতগুলো ছেলে পরিবার নষ্ট করে ফেলছে। বলছে আপনাদের জেদ আছে, আপনারা বের করুন, আমার আল্লাহ জানে। আমরা আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ বিচার দিবে। আর আজকে বর্ষা বলছে আর্মিকে বিচার দিছি, মিথ্যা আমরা বলি মিথ্যা বলি, আমরা মিথ্যা বলি না, তুমি মিথ্যা বলি। ফিল্ডে জনগণের সামনে ওপেন চ্যালেঞ্জে আর্মিকে আরো 100 আর্মি নেই, 70 জয় থেকে আছে ইনশাল্লাহ। ও যে এখনো এটা চ্যালেঞ্জ দেয়, এটাই তো চ্যালেঞ্জ দেয় কেমনে দেয়, বসা মুখটা এটাই নিয়ে, তো এই মানে বসা মুখটা নিয়ে কেমনে চ্যালেঞ্জ দেয়। অদ্ভুত পরে ব্যাপার। আর্মি কথা বলতেই তো আমি বলছি চল জলিলের বাসায় আমি যাবো। আমি জলিলকে দেখে আসছি, আজকে জলিলকে দেখে আসলাম। আমি তো আন্টি রুহির লাইভে ওপেন বলছি যে ও কোন আর্মির ভয় দেখায়, ওই আর্মি গুলার নাম নাম্বার আমারে দিতে, ওর ফাত্রামি আমি ঠুকাই দেবো। আর্মি ভয় দেখায়, আর্মি করবে। আমরা গাঙ্গের জলে ভেসে বেড়াই, আমরা তো জনগণ না, ও একাই জনগণ, ও আর্মি আশ্রয় দিচ্ছে। পোষা বলতে আর্মিতে তো যাবে কেমন? কোন সিআইডি থেকে ছিলাম, সম্মান করছে। আমি তো সিআইডির কাছে ঘুরছি, আমি তো প্রায় ছেলের সাথে পাশাপাশি আমি দেখতেছি যে আমার ছেলে কি মিথ্যাবাদী না সত্যবাদী। আমি তো ওপেন না তো আমার ছেলেকে দিচ্ছি। সিআইডি থেকে কি সম্মান করে? আন্টি আমি খালা বসে বসে। এমন কেউ তো আজকাল তো অসম্মানী কেউ করেনি, সবাই তো বলে খালাম্মা আপনি তো সেলিব্রিটি হয়ে যাচ্ছেন, আপনি সেলিব্রিটি অনেক সময়। আমি তো অনেক সময় দিই। আমার ছেলেকে অনেক সময় আমি দিই, আমি অনেক দেখে করছি। আমরা তো ছেলে আর মা বন্ধুর মতো আচরণ আমাদের। খুবই ভালো। আর পৃথিবীতে এখন পর্যন্ত এটা আবিষ্কার হয় নাই যে কখনো কোনো মা ভুল বলবে বা মিথ্যা বলবে। তো কখনই না। আসতে সময় আসলাম, আসার সময় মাছ টাছ কিনে নিয়ে আসলাম। ওকে আমি সকালে দাগনা পাবো না, তা আমি একটু মাছ কিনি। পরে বাই মাছ কিনলাম, তারপরে বাংলাদেশ মাছ কিনলাম, রুই মাছ কিনলাম, তারপরে পাবদা মাছ কিনলাম, চিংড়ি মাছ কিনলাম, 5,500 টাকার মাছ কিনছি। আমরা বলে খেতে পাই না। বসা বলে আমার টাকায় খাই, তো হেলদি ফ্যামিলি কিছু খাইতে পারে না। তুই রিক্সাটা হাঁটস, তুই ওভারে হাঁট, তো তুই রিক্সা তো বানায় না, বর্ষারা তো রিক্সা বানায় না, ওভারে হাঁটতে বলো। বাংলাদেশে গেলে আন্টি রাতের মাছের তরকারি খেয়ে আসবো হ্যাঁ, আমি তুমি একত্রে যাবো ইনশাআল্লাহ। বুঝছো না, আমরা খেতে পাই না। আচ্ছা, ওই যে নিবিড় যে জায়গার কথা বললো, এটার প্রসঙ্গ তোলো। হ্যাঁ নিবি ভাই, কি জায়গার কথা বলতেছিল? বলেন। কি জায়গার কথা কি বলেন, যে 20 লাখ টাকাতে কোথায় জায়গা কিনছে? সেটা হচ্ছে যে আমার সাথে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যখন আমার সাথে থাকে, তা আমাকে বললো যে তুই তো কোনো কিছু ইয়ে করিস না, তুই হচ্ছে যেহেতু আমার পিছনে সময় দিচ্ছিস, চাকরি ছেড়ে দিচ্ছিস, তুই একটা হচ্ছে খাবার হোটেল দে, আমি হচ্ছে টাকা দিচ্ছি। তাই মানে এত টাকা পাবি, মিনিমাম 20-25 লাখ টাকা লাগবে। বলছে যে আমি হচ্ছে যে অনেক আগে একটা জায়গা কিনে দিয়েছিলাম, এক বুড়ে হচ্ছে আমাকে জায়গা কিনে দিয়েছিল, দাম হচ্ছে 20 লক্ষ টাকা। হ্যাঁ 20 লক্ষ টাকা যে পুষ্করণীতে সে ঝাঁপ দিছে না, ওই আশেপাশে কিনছে ওর মায়ের নামে, কিন্তু ওর মা হচ্ছে ওরা 71 মাসে গালাগালি করে, ওর মায়ের কথা ওই জায়গা সে বেচবে না। ঠিক আছে, একবার কয় যে হোটেল দিবে, আরেকবার হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে বলে পার্লার দিবে। এবং ওর ইচ্ছা ছিল যে ওর প্রধান শত্রু ছিল হচ্ছে শানুকে সে দেখতে পারতো না, বুঝছেন, এই শানুকে সে মূলত দেখতে পারতো না। আমাকে আর মাকে নিয়ে হচ্ছে একটা ফ্ল্যাট বসে মগবাজার ফ্ল্যাট নেয়, একটা রুম হচ্ছে আমরা পার্লার দিব, আর হচ্ছে তুই আমি মা একসাথে থাকবে। কিন্তু মা হচ্ছে যে বিভিন্ন জায়গায় শুনছে 20-30টা বিয়ে, এবং হচ্ছে স্বামীকে মেরে ফেলো, তার হচ্ছে একটা নেশা। মা বলছে না আমি যাবো না। তারপর আমি একদিন জোর করে বললাম তুমি বাসা দেখে আসো কি করে বাসায়, এবং বাসায় ওর আসলে কিভাবে থাকে। পরে মা গিয়ে দেখে যে ভাই যে জন্মদিনের রাহাত যে হচ্ছে যে আপনার এই স্ট্যাটাস দিল, ঠিক আছে, রাহাত একটা আবিরটা ছোট, এই রাহাত হচ্ছে কাজের বউর সাথে ঘুমায়। ওদের রুম ছিল তিনটা রুম, একটা রুম হচ্ছে কেউ থাকে না ভয়ে, ভূতের ভয়ে, এবং হচ্ছে জায়ান ওই কাজের বুয়া, আর হচ্ছে ওরা হচ্ছে ভাই রাহাত, ওরা হচ্ছে এক রুমে ঘুমায়। আমি নিজেও দেখছি। মা এসে বললো যে ওই ছেলেটা কেমন, ওর ভাইটা হচ্ছে কাজের বুয়ার সাথে ঘুমায়। আমি জানি না কি সম্পর্ক আছে, আমি দেখিনি, কিন্তু একটা রুমে যেহেতু থাকে দরজা বন্ধ করে, একটা প্রাপ্ত বয়স্ক একটা ছেলে, তার বিষয়টা দেখিনি। আমি একদিনই শুধু ওর বাসায় ছিলাম, আমি শানু আর হচ্ছে সঙ্গীতা। মা যেদিন গেছে সেদিনে গেছিলাম না আমি, হ্যাঁ ওই মার সাথে যেদিন গেছিলাম ওই দিন আমি রাতে থাকিনি, কিন্তু হচ্ছে আমি গেছিলাম, ওই বিষয়গুলো দেখছি। ও আমার কথা মনে হয় কি জানেন, ও হচ্ছে যে নেক্সট হচ্ছে যে টার্গেট হচ্ছে ডিএ তাইব। ও আমাকে বলছে ডিএ তাইবের থেকে একটা ফ্ল্যাট, একটা গাড়ি নিবে, এবং ডিএ তাইবে সে বিয়ে করবে, কারণ হচ্ছে ডিএ তাইবের বউকে সে দেখতে পারে না, একটা চরম প্রতিশোধ নিবে। আজকে একটু আগে দেখলাম যে মাহমুদ সানি একটা পোস্ট করছে, সেটা হচ্ছে যে ডিএ তাইবের সাথে যে মেয়ের অশ্লীল ভিডিও, ওই মেয়েটা হচ্ছে ওই ছবিটা আছে।
মাহমুদ সানি ডিলিট পোস্ট করার পরে ওরা তো যা করে আমার তো আর দেখতে হয় না, ও সবকিছু নজরে আছে, সবকিছু স্ক্রিনশট আসছে, ও এটা ডিলিট করে দিয়েছে। কারণ হচ্ছে যে মেয়ের সাথে অশ্লীল ভিডিও হ্যাঁ দিয়ে দেবে, ওই মেয়ের ছবি আছে ওখানে, দিয়ে দেবে তো মাথা নষ্ট, এই জন্য মনে হয় বলছে তাড়াতাড়ি ডিলিট কর, কিন্তু এতক্ষণ তো স্ক্রিনশট চলে আসছে। ইয়া এবং ওই আল্লাহ। মেয়েদের করছে, এবং এই বর্ষা চৌধুরী হচ্ছে যে দিয়ে দেবে মিনিমাম 17 লাখ টাকা নিছে, এবং যে মেয়ের সাথে অশ্লীল ভিডিও আছে ওই মেয়ে নিছে 15 লাখ, এবং এর সাথে হচ্ছে যে জড়িত ছিল এডিসি নাজমুল দিবির, ও মনে হয় নিছে। এই টোটাল মিলে এখন বর্তমানে হচ্ছে দিয়ে দেবকে বারবার যে ছবি দিচ্ছে, এর মূলত দিয়ে দেবকে হচ্ছে যে বুঝাচ্ছে যে তুই আমার না দিলে তোর ভিডিও ছাড়া দেবো, টাকা দিয়ে ওর সংসার সবকিছু দিয়ে দেবের টাকা চলতেছে, যেটা আমার ধারণা আর কি। কারণ মূল টার্গেট ও দিয়ে দেবের ছবি পোস্ট দেওয়া, মানে দিয়ে দেব ওর বাসা ইয়েতে যায়, গিয়ে তাকে টাকা দিয়ে আসে, এই হচ্ছে মূল কাহিনী। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, কোনোদিন যদি কোনোভাবে দিয়ে দেব এইরকম কোনো ইয়েতে জড়ায়, এবং দিয়ে দেব হচ্ছে কোরআন শরীফ মাকে ছুঁয়ে বলে গেছে, আমার আপত্তি নাই। যদি কোনোদিন আমি জানি গোপনে এবং হচ্ছে ইয়েতে সে যদি এরকম করে থাকে, আমি হচ্ছে দিয়ে দেব এবং বর্ষার ফোন ট্র্যাকিং করে দেখবো যে তারা কোনোদিন একসাথে হয়েছে কিনা। আমি তো পার ডে প্রতিদিন ট্র্যাকিং করি, আমি পুলিশ থেকে এবং হচ্ছে সিআইডি থেকে ওই পাওয়ার নিয়ে আসছি, ওরা কোথায় যাচ্ছে কি করতেছে আমি প্রতিদিন চেক করতেছি, বুঝছেন। সেখানে যদি কোনোদিন যদি দিয়ে দেব আমার ক্ষতি করে, আমি আপনাদের সবাইকে বলেছি আমি ওই লোকটাকে ছাড়বো না, দোয়া ঠিক করি আছে। কেউ। এবং আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট টার্গেট দিয়ে দেয়। আচ্ছা, একজন লিখছে যে সানি আর অনুর স্ক্রিনশটটা বুঝলাম না, অ্যাকচুয়ালি এটা আমিও বুঝি নাই। ওই আপনি যে বলতেছিলেন যে ওদের কনভারসেশন কি হয়েছে, কে কথা বলছে, এটা কি অনু কথা বলছিল সুমার সাথে? না না না, অনু হচ্ছে যে আয়েশা সিদ্দিকা নামে একটা গার্লফ্রেন্ড ছিল না, এই মেয়েকে হচ্ছে যে নোট ছবি চাইছিল মাহমুদ সানি, এবং তাকে বিয়ে করতে চাইছিল। তো এই আয়েশা সিদ্দিকা যখন হচ্ছে বলছে তার সাথে 7 দিন অনেক কথা বলছে, বলে ব্ল্যাকমেল করছে, করে তার হচ্ছে নোট ছবি চাইছিল, মেয়েটা দেয়নি, এবং মেয়েটাকে বিয়ে করতে চাইছিল, এবং ফোনে কবুল বলছিল এই মাহমুদ সানি। কিন্তু আচ্ছা মেয়েটাকে পরবর্তীতে যখন আমাকে জানাইছে বিষয়টা, যখন আমি একটা শেয়ার দিচ্ছি, তখন হচ্ছে যে ওই মেয়েকে পোল্টি মারছে এবং ব্ল্যাকমেল করে। ওই মহিলা হচ্ছে যে কান্নাকাটি করে আমার কাছে অনেক কিছু বলে ওই মহিলা ফেসবুক ডিএক্টিভ করে চলে গেছে। যখন আমাদের সাথে হচ্ছে যে অনুর একটা ইয়ে হলো, আমরা যে ওই যে বেয়াদব মহিলাকে বললাম যে মেয়েদের সাথে কথা বলো না, ও লাইভ রাখো না, যখন অনু এগুলো বিষয় শোনে নাই, আমি যেহেতু আপনি আমার শ্রদ্ধেয় বড় বোন এবং সঞ্জিতা আবা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আমি আজকে বলতেছি সঞ্জিতা আবা কিন্তু আমাকে টি শার্ট কেনার জন্য আমেরিকা থেকে বলছে তুই আমার ভাই, যা টি শার্ট কিনবি, তুই এটা পরবি। আমার কিন্তু খুব খারাপ সময় গেছে, ঠিক আছে। আমি মানে পোশাক কিনবো এরকম ছিল না, আমি 6.5 লক্ষ টাকায় মামলা করছি, যা টাকা পাইতাম তাই মামলা করতাম, ঠিক আছে। আমি তো 4 মাস চাকরিও করিনি, খুবই নিবিড়, বাজে এটা পরিস্থিতি এটা আছে। বলা নিষেধ ছিল কিন্তু। না আপা, আমি কেন বলবো না, আপনি আমাকে কতটা ভালোবাসেন আমার মা জানে, আমার বোন জানে, আমি বলবো না কেন, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে আমার সেইখানে অনু যখন হচ্ছে যে রুহিয়া পা এবং আপনাকে নিয়ে কথা বলছে, ও তো আর জানে না যে বিষয়টা কি, কত গভীরে আমাদের মানে ভাই বোনের সম্পর্ক, এইগুলো জানে না। এই সঞ্জিতা আমাকে বলছে, আপা কিন্তু বলছিল যে আর্মি তুই যা, তুই ডিএসএস এ যা, আর্মি ক্যাম্পে গিয়ে ইয়ে দে। আমি আপা বলছি না, আবার একটু সময় নেন, আর একটু সময় নেন, ঠিক আছে। ওরা কি দাবরা নিয়ে দেবো ঢাকা শহরে, টেরই পাচ্ছে না। তারপর হচ্ছে যে ওনাকে বললাম যে ওই মহিলার ভিডিওটা ডিলিট করো, যেহেতু আমার রুইয়া পারে অকথ্য ভাষায় গালাগালি করছে, সে আমার কথা শোনেনি। আমি তার সাথে ইয়ে করে নিয়েছি, কারণ অনু একসময় তো সাপোর্ট করছে, তাই না, খারাপ ভালো যেটা হোক। সেইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে ওর সাথে কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। কারণ সে যেহেতু আমাদের বুঝলো না যে রুহিয়া পা যদি 2008 সালে ভিডিও নাচের হরে নাম ভিডিও যদি না ছাড়তো, তাহলে এত কিছু পাইতাম না। যদি ওর বাবার টুকরিতে কলা না বেচতো এবং যাত্রা বাড়িতে কলা রাতে ধরা না পড়তো, এগুলো যদি না বলতো, ওর এগুলো ফরফরানি থামতো না। এবং 309-এর মামলা না দিলে ও প্রতিদিন এটা করতো। ও 24 বার হচ্ছে মানুষকে ব্ল্যাকমেল করছে যে এই মুহূর্তে যদি তুই আমার কথা না শুনিস, আমি ফেসবুকে গিয়ে আমি হচ্ছে যে যেটা করে আর কি আত্মহত্যা নাটক করে, এটা হ্যাঁ করবে, এবং এটাই ছিল তার মূল পেশা। এবং আমাকে মা বলছে যে বারবার যেহেতু ভয় দেখাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, আতঙ্ক, ও আমাকে 27 তারিখে রাতে আমাকে বলছে তুই যদি আমার বাসায় না আসিস, এই দেখ মোবাইল, এই মোবাইল, আমি এখন তুই সামনে থাকবি, আমি হচ্ছে আত্মহত্যা করবো তোর সামনে। আমি ফোন বন্ধ করে ঘুমাইছি, ভয় পাইছি। এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এগুলো বলে যখন সে নাটক করতেছে, আমাকে আমার পুলিশ আব্দুল্লাহ ভাই আছে বলছে 309 মামলা করে দেওয়ার নাম, আর ফরফরানি বার হয়ে যাবে। এবং সিআইডি থেকে তদন্তে আসছে, তা প্রমাণিত হয়েছে, এবং এটা হচ্ছে নতুন করে আবার শাস্তিযোগ্য যেহেতু অপরাধ, এবং আমরা এটা করছি। ও হচ্ছে বারবার এখন হচ্ছে দিয়ে দেবে ছবি দিয়ে আমাদেরকে নতুন নাটক দেখাচ্ছে, এই করতেছে সেই করতেছে, ঠিক আছে। কিন্তু সত্য সে বলছে যে আমার এখন যোগ্যতা মানুষের জুতের সাথে তুলনা করতেছে, এটা ভালো, এটা আমাদের টার্গেট ছিল। এবং ভিউ বাণিজ্য হচ্ছে কি জানেন, ওই মূল হচ্ছে ওর পেজ থেকে কিন্তু প্রতি মাসে $700 $500 আসে। ও কিন্তু ভিডিও করতেছে শুধুমাত্র ওই টাকাতে চলার জন্য, বাঁচার জন্য। এবং ওর তো গাড়ি লাইসেন্স নাই, এবং ওনার গাড়ি নষ্ট হয়েছে, গাড়ি নিয়ে চলতেছে না, এখন রিক্সায় চলতেছে। আমার যেটা টার্গেট ছিল ওকে আর্থিকভাবে আগে থামাতে হবে, এবং ও 450 জনের নামে মামলা দিচ্ছে এ পর্যন্ত, যারা পাইছে তারাই দিছে। এই ছিল হচ্ছে যে মানে বেশ। আচ্ছা, আজকে ওই আমরা জমি বলতে চল জেলার ব্যাপারটা একটু জলিলের বলেন। যাবো, জলিলের বাড়িতে যাবো, আমি জলিলের বউয়ের সাথে কথা বলবো। এবং দেখেন জলিলের বউ এগুলো কিচ্ছু জানতো না, ঠিক আছে। তারপর হচ্ছে ওর ফ্যামিলি কেউ জানতো না, মানে লজ্জায় এই লোকটা মানে ধুকে ধুকে এই 13টা বছর ধরে মরগঞ্জে চলে আসছে। আজকে যাওয়ার পরে তো কান্দে দিছে আমার ধরে, এবং আরো অনেক কিছু যেগুলো কালকে বলবো না লাইভে সমস্যা। আচ্ছা, ওর এই জমি ছিল কেনার update। ব্যাপারটা কি বলতে পারবেন? কত সালের দিকে হতে পারে বা কত টাকা? আবার আমি একটা কথা বলি শোনেন, সেটা হচ্ছে যে অনেক কিছু ক্লু আছে, আপনি শুধু বলবেন যে ওই লোকটা বলছে বুড়ো লোক,
টাকা হ্যাঁ দিছে বুড়া জমির বিষয়ে, বুড়া ছিল। বুঝছেন? হ্যাঁ, বুড়া লোক ওকে জমি কিনে দিছে। আমাকে একটা জিনিস কি শোনেন, আমার হচ্ছে যে সেই পাওয়ারটা আছে, আমি তো একজন অনুসন্ধানী সাংবাদিক। আপনি হচ্ছে যে আমাকে শুধু কত তারিখে ট্রান্সফার করছে, আমি ওর ব্যাংকের লোন এবং ব্যাংকে কত টাকা ট্রান্সফার হয়েছে এবং তার কোথায় থেকে টাকা আসছে, কে দিছে, আমি A to Z বার করবো। আমি বলছি না আমি সারা জীবনে দায়িত্ব নিছি এবং চাইছিলাম 10 বছর অনুসন্ধান করবো না, কারণ হচ্ছে যে এটা প্রতিদিন কিন্তু চলতেছে, 7 মাস হয়ে গেছে, তার মানে আমরা 700 বছর এটা চালাতে পারবো। আপনি শুধু আমাকে তারিখ দিবেন, আমি ওর ব্যাংকের যে স্টেটমেন্ট আমি A to Z বের করবো। আমি একটু একটা জিনিস দেখাই, ওখান থেকে এটা দেবো, ফাইল দেবো। এই গত 3 মাস কোথায় কোথায় গেছে, কার সাথে থাকছে, কার সাথে ঘুমাইছে, নাইট করছে, আমার কাছে ইন টোটাল ইনফরমেশন আছে, আপনাকে আমি দেখাচ্ছি। ও যে এখন এই যার যে সাথে আমি থাকে ওটা বের আমি তো করছেন? হলুদ সাংবাদিক, এই যে আমি তো হলুদ, এই যে ফাইল রেখে দিচ্ছি। আমি আমার ওর জীবনটা হলুদ ও- নয় এবং মা ওর যে বলছে যে ফিঙ্গার রিং নতুন কিনছে, রিং এর বিজ্ঞাপন করে, ওই লোকের সন্ধান পাইছেন? ফিঙ্গারিং নয়, ওটা হচ্ছে যে ওই আপনার আহ, মৌচাক একটা মার্কেট আছে, ও হচ্ছে স্বর্ণের হচ্ছে যে আপনার দোকানে হচ্ছে ইয়ে করে, আমার কাছে ইয়ে আসছে যে ওই ওই লোকের সাথে সে হচ্ছে যে বাসায় গিয়ে হচ্ছে রাত কাটায়, এরকম ওই যে একটা আমরা নতুন ইয়ে পাইছি। আংটির হলো সিম্বল দিয়ে আংটি দেখায় দেখায় গাল ধরে আর ভিডিও করে, ওই আংটি তো হ্যাঁ নতুন। আপা, আমি বলি এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে যে আপনার নিউ মার্কেট থেকে 30 টাকার আংটি, আমার হাতে কয় টাকার আংটি আপনার আপনি এটা বললাম, আমি একটা আংটি দেখাচ্ছি, আমি 50 টাকা দিয়ে কিনছি, আপনাকে দেখে ও হলো মিথ্যাবাদী। একটা মিনিট আমি আপনাকে দেখাচ্ছি। রুহি কোথায় গেছো? আসি আসি। আমার আজকে দাওয়াত আছে, আবার এখনো নামাজ পড়ি নাই। আপা এই যে এই আংটি আমার কত দাম জানেন, এই আংটি 50 টাকা, তা আমি যদি 700 কোটি টাকা, আপনি বিশ্বাস করবেন? না, এখন কথা হলো ও তো নতুন কারোর সাথে অ্যাড হইছে, এটা আমরা ইনফরমেশন পাইছি, এটা তো সত্যি। আপা এই যে দেখেন, দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি কোথায় কোথায় গেছে, কোন লোকেশন, কার সাথে দেখা করছে, ইন টোটাল A to Z একদম ইনফরমেশন নিয়ে এসছে। আপনি আপনি বুঝলেন, এগুলো আমি শুরুই করিনি, মানে আমি আপনাকে জাস্ট খালি একটা জিনিস দেখাই। এটা তো সত্যি ইনফরমেশন। আমি রুহি বলছি যে এখন নতুন আরেকজনের সাথে ও হলো নাইট আপা স্টে। আমি আপনাকে দেখাই, আমি আপনাকে প্রথম একটা ইয়ে বলতেছি, আহ, ওর হচ্ছে সিম হচ্ছে 2G, বুঝছেন, মানে ফোন থেকে যে হচ্ছে যে যাকে ফোন দিছে, ঠিক আছে, MCCS নাম্বার হচ্ছে 470, ঠিক আছে, MCN নাম্বার হচ্ছে 2, ঠিক আছে, তারপর হচ্ছে 00 049, এটা হচ্ছে আপনার হচ্ছে LACTA নাম্বার, তারপরে দিচ্ছে হচ্ছে যে CISTARTA নাম্বার হচ্ছে 04450, ঠিক আছে, MI নাম্বার যেখান থেকে যে নাম্বারে ফোন দিছে, ঠিক আছে, MI নাম্বার হচ্ছে 3534027500444750, যার কাছে গেছে নাম হচ্ছে ডক্টর শাহাদাত হোসেন, ঠিক আছে, তার হচ্ছে যে বাবার নাম হচ্ছে আজিজুর রহমান, 217, হ্যাঁ, মধ্য বাসাবো, ঢাকা। টাইম দিব কখন, এগুলো টাইম বলতেছেন, হচ্ছে, এগুলা সিক্রেট আউট হচ্ছে না? হ্যাঁ এবার দেখেন টাইম হচ্ছে 2024, 12 তারিখ, 2024, 12:31, 8টা 40 মিনিট, এরকম হতে পারে, আমি জানি না, টাইমটা বের করতে পারতেছি না। 31, 12, 2টা, মানে এই টাইমটা আমি এখন বার করতে, যেটা উনি হচ্ছে যে মধ্য বাসাবো, ঢাকা, এই ডাক্তারের কাছে কি জন্য গেছে, এরকম মনে করেন যে আমার কাছে টোটাল কতজনের নাম্বার দেখেন, আমি বলতেছি, আমি 710 জনকে বের করছি। বাহ বাহ। আমি কি বোকা? এত মানুষ চেনে কি, মানে এত মানুষ তো মানুষ ভোটে দাঁড়াইলেও মানে দরকার হয় না। আপনার এটা হলো পুরো গালের কয় পৃষ্ঠা, 20 পৃষ্ঠা। আমাকে যদি আপনি হলুদ সাংবাদিক মনে করেন, আই ডোন্ট কেয়ার, আমার মা বলছে হলুদ তো ভালো। কালকে হ্যাঁ হচ্ছে যে হলুদ তো ভালো। আপা আসছে, একজনের 17 লাখ টাকা মারিছে, আমাকে বলছে ভাই আপনাকে আমার ভালো লাগছে, আপনি আমার টাকাটা তুলে দেন। আমি চেষ্টা করছি এবং বাসায় আসছে, আমাকে ছবি তুলতেছে, এ করতেছে, এই যে পাইলট, আমি হলুদ সাংবাদিক, হলুদ পাই, তুই সহ্য কর। এবং ডক্টর সাদত বের করছি না, এরকম 710 জন আছে বাহ। এবং সিএলসি আবার নিছে এবং ওর কাজী, ওর অ্যাডভোকেট, সবাইকে ডাকা হবে, ঠিক আছে। আমিও যে আমার যদি কালা জাদু না তো লাগে, এই আংটি, এই যে আংটি কিনছি, এই আংটি তো 500 কোটি কালা টাকা দাম। জাদু আংটি কিছুই লাগবে না, আন্টির একটা দোয়া পরে ফু দিলেই সব শেষ। মায়ের দোয়ার উপরে পৃথিবীতে কিছু নাই। আমি আর কি বলছি আপা, আমি একটা কথা বলি, বুঝলেন না, মা হচ্ছে আমার এখন হচ্ছে যে, মা হচ্ছে যে হুম, অনুসন্ধান পার্টনার, এই এটাই। কালকে গেছে, ঠিক আছে, কালকে একজনের বুঝছেন কুমিল্লা বিয়ে করছে, স্বীকার করে না, বইয়ের পেটে 5 মাসের বাচ্চা নষ্ট করে জানে, আমি খালি গিয়ে বলছি আমার নাম আকাশ দিবি, ওকে আর ওষুধে অফিসে খুঁজে পাইনি, পলা গেছে। আমার নাম শুনলে মানুষ ভয় কাঁপে, বুঝছেন, এখন ওই যে মা আমার সাথে জমির মা খালি দেখে, জমির মাকে কথাটাও কেন রাখছে বলছে। জানেন, আমার ভিডিও করতে হবে না, মা খালি সব শুনবে ও কি বলতেছে। এখন ওই বুড়া লোক যে জমি কিনে দিছে, ইনি যে বুড়া ছিল এটা রাইট, এবং ইনি বনানী ডিওএইচএস 85 রোড নাম্বার।
আপা আমি কি বললাম, ও হচ্ছে যে আগে যেটা করতো, ও হচ্ছে যে এগুলো এসিডের যে সিম্পিতি ব্যবহার করতো, করে করে ও হচ্ছে বাসায় যেত, বাসায় গিয়ে গিভ এন্ড টেক করে ও হচ্ছে ওর ধান্দা ছিল 50,000 টাকা পার ডে। যদি 50,000 টাকা হয়, মাসে কত 3 5 15 18 লাখ টাকা, কোনো বিষয় না। কিন্তু ও হচ্ছে ওর সাথে একটা সিন্ডিকেট ছিল, এবং পুলিশ প্রশাসন ওর সাথে হচ্ছে যে কাজ করতো, এবং সেই সিন্ডিকেট আমরা পাইছি শুধু আমি আর মা জানি, এটা আমরা কাউকে বলবো না, কারণ আমরা যখন সময় হবে তখন ধরবো। সামনে নির্বাচন আছে তো, সিন্ডিকেট এবং আছে, তারেক জিয়া। এটা তো সত্যি, সিন্ডিকেট তো 100% আছে। আপা আমি শুধু একটা কথা বলি, আমার বাড়ি বগুড়া, বলছেন আমি বড় শব্দ পাওয়ার হয়েছে, এবং তারেক জিয়ার হচ্ছে যে 51তম জন্মদিনের সবকিছু কাজ আমার করা, আমাদের কতটা ভালোবাসে। এবং তারেক জিয়ার নির্বাচন শেষ হলে তারেক জিয়ার যে ও হচ্ছে যে মিছিল করতেছে, তারেক জিয়ার ইয়ে চায়, এটার জন্য কিন্তু সিদ্দিককে কিন্তু পিটায় কিন্তু ওরা জেলে দিছে। আমি আমার মাকে নিয়ে আমি তারেক 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 জিয়ার সাথে দেখা করবো, এবং তারেক রহমানকে বলবো যে ভাইয়া এর বিষয় যদি না করেন তাহলে আপনি সিলেট গেলেন, এখন তো মালেক সাহেব ঢাকায়, ওনাদের হেড উপদেষ্টা লন্ডনের, মালেক সাহেব তো এখন সিলেটে, ওনার সাথে দেখা করে আসতেন। না যাইনি তো, আমি হচ্ছে কি বলছি সিলেট গেছি হচ্ছে যে জলিল নারায়ণগঞ্জ তারাবো, আমি বলি ধানমন্ডি যাই হলে উত্তরা, আমি একটু এখন যেহেতু চিন্তা করছি আমাদের মালেক সাহেব রুইয়া বাগান গাড়ি। মালেক সাহেব যেহেতু দেশে, এটা একটা সুযোগ, ওনাকে ভিডিওটা জমা দেওয়া উচিত। আপা শুধু এটাই না, এবং হচ্ছে যে আমি আরেকটা বিয়ে বের করছি, ওই যে কিডনি দিয়া জামাই জামাই বউয়েরা গিয়েছে না, ওটা দেখতে আমি করছি, বুঝছেন। ওই মহিলা পার, ওই মহিলার মা বাদ পার, এবং আমার বোন বাদ পার। তাহলে বোঝেন বোঝেন মানুষের ভালোবাসা না হলে কি এগুলো আমি পারতাম? মানে কি যে একটা অবস্থা বাংলাদেশে। এই জন্য আমার কাছে মনে হয় যে কিছু লোক থাকতে হবে পক্ষে বিপক্ষে, এবং ভালো কাজ করতে হবে তো, তাই না? আপনারা আছেন, সাপোর্ট দিচ্ছেন, একটা হলেই হলো। ধরেন আজকে আমি লাইভ করতাম, রুইয়াপা করতেছে, করুক, একই তো কথা। আমার কথা হচ্ছে যে প্রতিদিন এই বাটপার মহিলাকে আমরা হচ্ছে মেসেজ দিতে চাই, ও বাটপার বাটপার বাটপার, এরপরে ওর সাথে যে গিয়ে ধরা খাবে, শাস্তি হবে তার। কারণ কি জানেন, এত কিছু জানার পরে কেন তার সাথে গেল? আমি বলি আমার কাছে আরো 18 লাখ টাকা আছে, শুধুমাত্র ওকে মামলা হচ্ছে ওর পেছনে দৌড়ানোর জন্য। আমি এত টাকাতে কি করবো? আমি কিচ্ছু ধরি না, আমাকে রেখে দিছি, আমাকে বলছে যে এগুলো রেখে দিবে, যে ওর সাথে যাবে ওটা আমি মামলা দিবি। ওর তো দিছি, ওর তো টোটাল 21টা মামলা, ওরগুলো না ভালো লাগবে না, কারণ 30 দিনে মাস, 8 দিন হচ্ছে শুক্র শনিবার, একদিন শুধুমাত্র ছুটি, ও তো ছোট বাচ্চা আছে, একদিন রাসেল ছুটি। মিয়ার কোনো ওই ইসে যায় না, ও ওই যে মামলার ডেটে যায় না, ও হাজিরা দেয় না। যায় না তো, কারণ রাসেল মিয়া হচ্ছে, আমি বলি রাসেল মিয়ার বিষয়টা হচ্ছে, ও রাসেল মিয়ার সাথে যে অন্যায়গুলো করছে ও তো লজ্জিত। এবং একজন হচ্ছে যে পিবিআই এর একজন হচ্ছে সাবেক কর্মকর্তা দিয়ে রাসেল মিয়া হচ্ছে আমাকে ফোন দিছে, রাসেল মিয়া বলতেছে দেখেন আমি কিন্তু আপনার মাকে খুব ভালোবাসি, আমার মাকে মা আমার বলে ডাকে, মার সাথে কথা বলছে। আমাকে বলছে যে পিবিআই এর কর্মকর্তা আমাকে ফোন দিল যে তোমাকে 20 লক্ষ টাকা দিচ্ছি, এবং তোমার ফার্নিচার এগুলো ফেরত দিচ্ছি, তুমি হচ্ছে যে বর্ষাকে আবার বিয়ে করো, করে রাসেল আকাশ নিবিড় এবং মুন্নার নামে তোমার হচ্ছে মামলা দেবো। কারণ তোমার তো বলছিল প্রপারলি, এবং বর্ষা যদি লজ্জায় তোমাকে বলতে পারতেছে না, কিন্তু আমার হাত পা ধরে বলছে এখন রাসেল মেয়ের কথা দিন শেষে আমি মিডিয়াতে কাজ করি, আমার দ্বারা এটা সম্ভব না ভাই, আমি না করে দিছি, ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে মামলাগুলো শেষ হোক, যেহেতু ডিভোর্স দিছে, এবং আমি কিন্তু বারবার বলছি রাসেল মেয়েকে ডিভোর্স দিছে 21 অক্টোবর, আমার সাথে বিয়ে হয়েছে 29 অক্টোবর, আমি কিন্তু তোতাবাকির মতো একটাই বলতেছি, আমি বারবার বলতেছি না। এবং যাকে দিয়ে ডিভোর্স দিছে ওনার কালকে একটা ইন্টারভিউ নিয়ে আসছি, এবং উনি স্বীকার করছে যে হ্যাঁ, এবং যেহেতু উনি একজন অ্যাডভোকেট তার কাছের, এবং সে বলছে যে আমি দিতে পারতেছি না, তোমার যদি মনে হয় তুমি বুঝে নাও, তুমি কি গাধা, তুমি সাংবাদিক হয় কেন বসতেছো না? এবং আমাকে নিয়ে যে মিথ্যাচার করছে সেগুলো সব সে বলছে, এবং আজকে ভিডিও করে আমি ছেড়ে দিছি। ও মিথ্যা বলতেছে, আমরা খালি ওইগুলো খুঁজে খুঁজে বের করতেছি। আপনি ও মিথ্যা বলতেছে। আপনারা কি জানেন যে শানু বলছিল জুতা চুরি করে, তখন আমরা খালি হাসতাম, কিন্তু যখন রাসেল মিয়া বলছে রাসেল মিয়া 40 জোড়া জুতা নিয়ে আসছে, এরপরে বিঘা একটু 100 টাকা মানে বিক্রি করে দিছে। হ্যাঁ, এখন এইটা কেমনে মিলবে? কারণ রাসেল মিয়া তো আগে, শানু পরে, তো দুজনের কথা তো মেলার কথা না, কিন্তু সত্যি মিলছে। মানে মিলছে এটা না? খুবই খুবই হাস্যকর একটা আপনি মানে দেখবেন কোন মজার জুতা, ব্যাপার ছিল। আপনি দেখবেন কোন জুতা আমাকে ছাপড়ি ছবি তুলে পাঠাচ্ছে, জুতা দেখেন, জুতাটা দেখেন, যে জুতা নিয়ে সংসারটা ভাঙলো। আল্লাহ। জুতা নিয়ে সংসার ভাঙে নাই, আপনার টাকা ছিল না তাই ভাঙছে। হ্যাঁ, না না না, জুতা জুতা না না, জুতা নিয়ে কখনো আমার সংসার টাকা, ভাঙবে? আপা আমার টাকা আছে কিনা আছে ওটা আমি শোনেন, বলতে যাবো, আপনি শোনেন। আপনার আপা টাকা আমাকে এক থাকলে বড় ভাই, কিসের আমাকে এক বড় ভাই 3 লক্ষ টাকা দিয়েছে বাইক কেনার জন্য, এই 3 লক্ষ টাকা খাওয়া গেছে, আমার টাকা নাই কি? আমি না, দিনে চলতে ওই বাসা টাকা ভাড়া না, 30,000 মানে টাকা, ওই টাকা ও আছে। যে এই যে 45 40 1 কোটি মারে, এরম মারার টাকা আপনার কাছে ছিল না। না মারা টাকা কি আমাকে, আমার থেকে গেছে, এটা তো ভালো। ওই যে মা বলছে না যে জীবনে যদি বর্ষা যদি ভুল করে থাকে তোরা বিয়ে করা, হ্যাঁ, মা এটা তো বলে। সত্যি, এটা সত্যি, এটা মানি আমরা। আবার ওরে জুতা এই পিটাইলেও দেখেন ও আমাকে যাইতো না। স্ক্রিনশট, আপা স্ক্রিনশট দিয়ে গেছে, দেখেন এই যে হোটেলের স্ক্রিনশট, বুঝছেন, এই যে হোটেলের স্ক্রিনশট, এই হোটেলের ভিডিও সে আমাকে পাঠাইছে, তা আমি কি করবো কোন? এটাই বললাম। তো এনিওয়ে, ওই জমির ওই ভদ্রলোক বয়স্ক ছিল, এটা সত্যি। আর সে আপা এই যে দেখেন, এই জুতার জন্য আমার সংসার ভাঙছে, এই যে জুতা, এই আপনি বর্ষা সেদের পা, চেহারার সামনে আইনে, তাহলে দেখা যাবে। শোনেন, এই যে এই চেহারার জুতার সামনে জন্য পাঠায়। সংসার ভাঙে নাই, এই জুতা দিয়ে ওরে পিটাইলেও ও সংসার ভাঙতো না, যদি আপনার কাছে মারার টাকা থাকতো। হ্যাঁ, এটা এটাই সত্য, সত্যি। সত্যের ওর মধ্যে বড়। গালে মারলেও ও যাইতো না।
না আপা, আমি আমি তো জানি ওরা কি করতে হবে। আমার আমার সিকোয়েন্স একদম কারেক্ট, আমার মা জানে, খালি মা খালি আসে। ঠিক আছে, আপনাদের দোয়া আছে। এত না মানুষ ভালোবাসে আমাকে দেখলে, বলে যা এই বর্ষা সত্যি, কোথায়, এভাবে যা আমার কাছে ভালো লাগে। সত্যি আমরা সেগুলো নিয়েই কথা বলি বা ঘটনাগুলো উদ্ঘাটন করি। এখানে তো আর ওর মতো কেউ নাই যে দুই একজন আসছিল উড়ে চলে গেছে, রাইট? এগুলো আসছিল প্ল্যাটফর্ম তৈরি করতে, কোনো চেনা নাই জানা নাই বংশীয় পরিচয় নাই, আসছিল লাইভে দুই একটা কথা বলে ইমেজ তৈরি করতে, ওরা ঝরে আপা পড়ে গেছে। আমাকে আপনাকে যদি just অনেকে তো দেখতেছে, এবং সবাইকে একটু বলি, গল্পটা ছিল এরকম। আহ জ্যাকির সাথে প্রেম ছিল 2018 সালে। এটা জ্যাকির মা, জ্যাকির বাবা, জ্যাকির ভাই, জ্যাকির বোন বলছে। আমি প্রতিবেদন নিয়ে আসছি। ও আমাকে এমন বলছে যে জ্যাকির বাবা মাকে চিন্তা করে না, এমন ভাবে আমাকে ইয়ে করছে যে ওখানে গেলে তো কোনো লাভ হবে না। আমি কিন্তু 2000 টাকা খরচ করে গেছি, এবং আমার অফিসে বলছে আমাকে 2 দিন ছুটি দিতে হবে, শুক্র শনি। আমার যা মন চায় আমি তাই করবো, রাখলে রাখেন, না রাখলে নাই। কিন্তু এরা যদি বিষয় জানেন, আমি কোনো রিপোর্ট করলে এটা ধরেন যে 26-27 লাখ মানুষ দেখে। তো এটা হচ্ছে আমার আমার অর্জন, এবং অফিস খুশি। ঠিক আছে, তো দেখেন 2018 সালে প্রেম করছে হচ্ছে জ্যাকির সাথে, তাকে নায়ক বানানোর জন্য। এই জ্যাকিতে 14-15 লক্ষ টাকা দিছে, এবং ওর যে হাতের যে আইফোন, এই আইফোনটা হচ্ছে জ্যাকির। পাসপোর্ট স্বর্ণ 10 বার এগুলো মেরে দিছে। এবং এই জ্যাকির সাথে প্রেম করাকালীন ও মূলত ড্রাগস সাপ্লাই করতো। এই ড্রাগস সাপ্লাই করতো, ড্রাগস হচ্ছে যে বিভিন্ন জায়গায় যেত, এবং রুমি রহমানকে সে ড্রাগসের ওই ইয়েতে গিয়ে পরিচয় হয়। এবং রুমি রহমানকে একটা হচ্ছে সেক্স ওয়ার্কার দিয়ে, তাকে হচ্ছে একটা মামলা দেয়, মামলা দিয়ে তাকে জেলে পাঠায়। এর মূল কাহিনী হচ্ছে পিছনে একটা সেক্স ওয়ার্কার দিয়ে। আমাকে এই পর্যন্ত 300 দিছে, আমাকে বিভিন্ন ল্যাংটা ভিডিও, এই ভিডিও সেই ভিডিও দিচ্ছে, কিন্তু সে তো জানে না আমি, আমার কাছে মা এবং আমার বোন সব জায়গায় মানে কি বলে না, আপনাদের কাছে তো আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমি এগুলো কোনো কিছুতে যাচ্ছি না। এবং 75,000 মানুষ আমার সাথে আছে, সবাই কিন্তু ইনবক্সে প্রতিদিন 30,000 মেসেজ দেয় যে ভাই ওকে মাফ করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। এটা আপনি ধরছেন, এটা আল্লাহর একটা ওসিলা, আপনার সাপোর্ট আমরা আছি, এর বিচার করেন। সেখানে মনে করেন যে এই বলেন বুঝছেন, একজন দিদি। লিখছে যে মুন্নার মতো টাকা ছিল না, তাই আপনার সংসার ভাঙছে। না লেহু। তারপর হচ্ছে যে এই হচ্ছে যে যখন রুমির আমাকে বিয়ে করে, রুমির আমার 7 বছর কোনো বাচ্চা হয় না, এবং তাজিনা পাড়ার সংসারে বাচ্চা নাই। এখন ও তো জীবনে কোনোদিন ফ্ল্যাট গাড়ি বাড়ি এগুলো চোখে দেখেনি। এই রুমির রহমানের ফ্ল্যাট নেওয়ার জন্য কি করতে হবে, ও হচ্ছে বাংলা সিনেমার ইয়ে দেখতে, বুঝছেন, যে কি করতে হবে, যে বাচ্চা নিতে হবে। বাচ্চা নিলে যদি বাচ্চা জন্মে তাহলে ফ্ল্যাট তার। এই বাচ্চাটা নেয় হচ্ছে কি বলে জ্যাকিরে দিয়ে। জ্যাকিরে বাচ্চাদের বিষয়টা জানাচ্ছে আমরা তাজিনকে হচ্ছে যে ও হচ্ছে যে বিভিন্ন উপায় হয়তো তাকে মেরে ফেলে। এবং 5 দিনের পরে সে কি করে, আপনাকে রুমির আমাকে মারে। যে বিষয়গুলো যখন জ্যাকি জানে, জ্যাকি হচ্ছে ফোনে একটা মানে ফোনে তার হচ্ছে ফোনে ফোনে ইয়ে করতো, আহ, যে সেক্সুয়াল ভিডিও করতো, ওগুলো দিয়ে তার বাবাকে ভয় দেখায় যে তুই যদি না আসিস, আমাকে বিয়ে না করিস, তাহলে আমি হচ্ছে যে তোর এগুলো তোর বাবাকে দিব। এবং ওকে হচ্ছে যে লন্ডনে কথা বলে চিটাগাং নিয়ে আসে, থানায় ধরে তাকে বিয়ে করে। এই বিষয়গুলো বুঝছেন, ওর ভাই বোন সবাই জানতো, কিন্তু ওর বাবার কথা হচ্ছে আমি এত লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে তাকে হচ্ছে দুবাই পাঠাইছে, এই ছেলেটা এরকম করছে, বাপ খুব কষ্ট হয়েছে। এই জন্য ওর বাপ এর বিষয়ে কোনো আগে নেই। এবং যদি ওর এই বিষয়গুলো যদি ওর বাবা মা আগে থেকে জানতো, তাহলে বর্ষার খবর আসলো। এবং বর্ষা একটু নাটক করে যাইতে চাইছিল নোয়াখালী, কিন্তু নোয়াখালী গেলে ওরা হচ্ছে যে জনগণ পিটায় মারতো। ঠিক আছে, যেমন ও বুঝতে পারছে কেমন নাটক করছে, ও দেখবেন কাঁদলে কিন্তু চোখে পানি আসে না। ঠিক আছে, আর যদি চোখে পানি আসে দেখবেন যে ও পেঁয়াজ পেঁয়াজ ইউজ করে, পেঁয়াজ ইউজ করে ও হচ্ছে কান্নার যে ভাবগুলো, ভয় ইয়েগুলা ও মূলত হচ্ছে এগুলো দেখায়, বুঝছেন। ও টোটালি নাটক, যে রোহিত প্রসাদ যেটা করলো, দেখছেন কান্নাকাটি, ওর কোনো চোখে পানি আছে? কিছু নাই। এখন জ্যাকির বাবার কথা, ও আমার বুকের সন্ধান কেড়ে নিছে। আমি ডিএনএ টেস্ট করবো, যদি জ্যাকি আমার নাতি হয়, তাহলে আমি জায়ান যদি নাতি হয়, আমি জায়ানকে নিয়ে যাবো। এটা হচ্ছে বাবার কথা, এবং মামলা চলমান। এট- ঠিক আছে, এটা তো আপনি এলাম। জানেন যে রুমি রহমানের বোনের সাথে এখনো একটা চলমান মামলা আছে। হ্যাঁ, ও এটা হচ্ছে যে জায়ানের ভরণ পোষণ নিয়ে একটা মামলা করছে, যে 18 বছর যতদিন না হবে ভরণ পোষণ দিতে হবে। এই মামলা করছে। এই মামলা হচ্ছে অ্যাডভোকেট হচ্ছে আপনার ওই শরীফ ভুইয়া। আচ্ছা, ও তো আমার কাছে 2 মাস 5 দিন থেকে গেছে, ও প্রতিদিন আমাকে এগুলো গল্প বলতো। আর না হলে ও যদি না দিত, দিয়ে দেবে যে স্ক্রিনশট, দিয়ে দেবে ভিডিও, তাহলে আমি কইতে পাইতাম। এবং ও আমার মোবাইলে আমার দেখাইছে, এবং দিয়ে তা কি কি করতেছে, ওই মেয়ে কি কি করতেছে, বা আমি তো দেখছি। আমরা তো স্বামী স্ত্রী। এখন ওই সময় তো আর সে বোঝে নাই যে এরকম মনে করেন যে আমার সাথে সে পোল্ট্রি মেরে দাঁড়া যাবে। এবং ওর টার্গেট হচ্ছে দিয়ে দেবে। এবং ও যেগুলো যেভাবে ব্ল্যাকমেল করতো, সেভাবে সে দিয়ে দেবকে করতেছে। এবং দিয়ে দেব বোকা, সেটা প্রশাসনের লোক হয়ে এই সাবরিকে ধরতে পারতেছে না। এবং ওর ভাইয়ের কাছে রাহাত, ওর রাহাত হচ্ছে এর সাথে জড়িত। ওর একটা মেল আছে, এই মেলের পাসপোর্ট আছে রাহাতের কাছে। আবার দুজনকে নিয়ে রিমান্ডে দেন, আপনি সব পেয়ে যাচ্ছেন। না, আপনার টাকা আছে, সে না, খাচ্ছে। ওর ওর কিন্তু ভাই, কোনোভাবে ওর পরিবার যে জড়িত এটা আগে থেকে, ওর পরিবার আর হ্যাঁ, ওর জড়িত হয়ে একটা ইউনিট হয়ে ওরা এই কাজগুলা করে। আবার আমাকে যে বারবার হচ্ছে যে আর্মি এই ভয় দেখাচ্ছে, ওই ছাপরি এবং হচ্ছে সে অপরাধী 21টা মামলার আসামি। ঠিক আছে, হত্যা মামলার আসামি আপনার হচ্ছে যে 9টা। আর্মির কি ঠেকা পড়ছে ওর কথা শুনবে? আপনি জানেন এক আর্মির কথা বলছে, আমি ফোন দিয়ে দেখি যে সে RFL এর কর্মচারী। আমার কাছে ইয়ে আছে না, আপনি আমাকে ফোন দিলে, আপনি আমাকে ফোন দিলে, আমার শোনেন, ঘোষণা কোথায়? আপনাকে আমি মে মাসে কি বলছি
যে আর্মি এনিবডি বাংলাদেশের আর্মি আমার আপা নাম্বার আমি দিয়েন। আপনাকে একটা কথা বলি রুইয়াপা, আমি হ্যাঁ আপনাকে একটা কথা বলি, আমাকে কি পাওয়ারটা দিছে আপনাকে, জাস্ট আমি সবার সামনে যেহেতু সবাই আমাকে দেখতেছে, আপনি আমাকে একটা নাম্বার বলবেন, আমি বলে দেবো কার নাম, আপনি জাস্ট জাস্ট একটা পরীক্ষা। নাম্বার বললে আপনি তাহলে বলে দিতে বলবেন, পারবেন? হ্যাঁ আপনি বাংলাদেশের নাম্বার দেন, আমি এখন বলে দিচ্ছি নাম। আমাকে এটা দিছে বলছে এটার কাজ তুই শেষ দিবা, তার মানে আমাদেরও তো একটা সোশ্যাল নেটওয়ার্ক আছে, এবং এই সাপড়িকে ধরার জন্য 70 জন বসে আছে, এবং ডিএ দাবের সাথে প্রথম কথা হয়েছে, ডিএ দাব ভাইকে যে প্রথম থেকে সে ব্ল্যাকমেল করতেছে, এটা আমি জানতাম, এবং ওকে বিয়ে না করলে আমার কাছে না আসলে ও এগুলো দিত না, দিত। আমাদের লং একটা প্ল্যানিং ছিল, ওকে ধরতে 5 বছর টাইম লাগছে আমাদের। আচ্ছা আমি আপনাকে একটা র্যান্ডম নাম্বার দিতেছি, 01। একটা মিনিট, একটা মিনিট দাঁড়ান, আমি আপনাদের ঢুকতেছি। ওটা ওই যে ওষুধের মতো, বাংলাদেশের ডাক্তারদের যেরকম একটা অ্যাপ আছে, ডাক্তাররা ছাড়া ইউজ করতে পারে না, ওরকম একটা অ্যাপ আছে, নাম্বার দিবে আর আপনি নাম সেটা না বলে তো, আসবে। মানে বাংলাদেশের কোন ওসির নাম্বার, কোন এসপির নাম্বার, কোন থানা, কোন জেলা, এসআই এর নাম্বার পর্যন্ত আমি জানি। তাহাই আমি তো, আমি কি হাওয়া বাতাসে গিয়ে হয়েছি কোন তো? আমাকে টোটালি দিচ্ছে যে তুই এত বেশি দৌড়াতে পারবো না, তুই নিয়ে যা, তোর যা মন চাই তুই তাই কর। বলেন নাম্বার বলেন। নাম্বার আমি লাইভে বলে কেমন হয় বলেন তো, মানুষ জানবে না? আমার ইনবক্সে এসএমএস করেন, হয়ে গেল। ইনবক্সে কি এখন এসএমএস করা যাবে? আপনাকে হোয়াটসঅ্যাপ, এই মোবাইলেই তো সব, আমি পেজ থেকে বেরোলে তো শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা নাম্বার, নাম্বার তুই খুলে দিই, এটা বেঞ্জিত না হয়ে গেছে। দেখি, আমি একটা একটা নাম্বার হয়ে দিতে যায়। চাই কিন্তু আচ্ছা আমি একটা নাম্বার দিই, জাস্ট দেখেন নাম্বারটা কারণ আমি বলতেছি, আমি নাম্বার বলে দিই, ঠিক আছে? আমার নাম্বার বলে সমস্যা কি? রুহি ডাটের আচ্ছা উপরে যাই হোক, খাচ্ছে লাইভে আর আমি খাওয়া নামাজ ছেড়ে তাদের লাইভে বসে আছি। আচ্ছা আচ্ছা আমি একটা নাম্বার পাইছি, দেখি এটা কার নামে দেখা যায়। 01912। একটা মিনিট দাঁড়ান। তাহলে হয়ে যাক দেখি, হ্যাঁ, 01912 01912 09 6052। 096052। এই লোকের তো ঘুম হারাম করে দেবে সব মহিলারা। না না, সে মৃত ব্যক্তি। যাই হোক, এখন যারা জানে না তারা তো প্রথমে একবার কল দিবে। উম্মে কুলসুম। উম্মে কুলসুম নাম দেখাচ্ছে। হ্যাঁ রেজিস্ট্রেশন নাম আসবে তো রুহি, রেজিস্ট্রেশন নাম আসবে। আপা, আমার বাবা আমি দেখাই দিচ্ছি, আর কোনো লাগবে? এটা আম্মার নাম্বার, কার নাম্বার? এটা আমার মায়ের নাম্বার। রেজিস্ট্রেশন যে নামে করা সেই নাম আসবে রুহি। আচ্ছা কারণ আমি তো করছি আর কি, আমার মায়ের নাম্বার এটা। আমি তো আকাশের অ্যাপ বুঝতে পারছি, ওই যে রেজিস্ট্রেশন যার নামে সেই নামটাই আসবে। বালা, আমার মায়ের নাম্বার এটা। আম্মা তো মারা গেছে আজকে 6 বছর। কারণ নামে তার সিমটা ছিল, এই জন্য রেজিস্ট্রেশন ছিল। হ্যাঁ তাই হবে। তো এনিওয়ে, এখন আজকে সাবজেক্ট যেহেতু ঝিকিমিকির এইটুকুই গল্প আমার পক্ষ থেকে বললাম, এটার ডিটেলস আসলে ওই আকাশ বের হয়ে গেছে, মানে ওর প্রবলেম হচ্ছিল, এটার ডিটেলস আসলে আমি অবশ্যই সবকিছু নিয়ে আরেকদিন আসবো। আর আজকে যেহেতু আমার অফ ডে, আমার দাওয়াত আছে, আবার হলো যে আমি এখন খাবো, নামাজ পড়বো। সো আজকে আপনার অডিয়েন্সের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। আর অবশ্যই কেউ ভুল মানে বিভ্রান্তি হবেন না। তুমি পাস্তা খাও, আমাকে লোভ দেখাচ্ছ, কারণ তুমি জানো যে এটা আমার উইকনেস। তো আমি সপ্তাহে 5 দিন পাস্তা খাই, স্পাগেটি বা পাস্তা। তো এনিওয়ে, যেহেতু কেউ বিভ্রান্তি চিন্তা করার কিছু নাই, আমাদের এখানে কোনো রকমের কোনো কেউ কিছু বললে যায় আসে না, কারণ রুহি বা আমি এই টাইপের অনেক ভদ্রমহিলারা আছে, নিজের চরকায় নিজে তেল দেই, নিজের মাথায়ও নিজে তেল দিই। যেই দিন দেখবেন আমাদের মাথার চুল উস্কো খুস্কো, তাহলে বুঝবেন যে আমরা নিজের মাথায় তেল দিতে পারি নাই, আরেকজনের কেমনে তেল দিব। রিমি ভাই কিছু না বলে বের হয়ে গেল, তুমি বিদায় নিয়ে বের হচ্ছ, আমি বিদায় নিয়ে নিই। অনেক মানুষ দেখতেছে এই সময়। ওর নেটের প্রবলেম হয়েছে, বুঝতে পারছিলাম, হ্যাং হয়ে গেছিল। ও থাকে না আচ্ছা, বাংলাদেশে বিদ্যুৎ চলে যায়, ওয়াইফাই চলে যায়, অনেক রকম ঝামেলা হয় বাংলাদেশে। হতে পারে, আমি তো বলতে পারছি না। যাই হোক, সর্বশেষে হলো রুহির অডিয়েন্সদের বলবো, এখানে কারোরই কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আর যেহেতু অনেকেই অনেককে চিনি না, কাম ডাউন, আস্তে আস্তে আরো ঘটনা আসবে। এবং এটা সামাজিক অ্যাওয়ারনেস, এমন না কালকেই ও জেলে গেছে জন্য আমরা আজকে এটা করতেছি, এরকম কোনো বিষয় না। সবারই সন্তান আছে, হাজবেন্ড আছে, ভাই আছে। তো ওই টাইপের ওকে দিয়ে না, ওই টাইপের মহিলাদের কাছ থেকে সবাই যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপনে থাকে এবং সেফ থাকে, এতটুকুই আমাদের সামান্য, মানে সরিষা পরিমাণ চেষ্টা, রাইট। এর বাইরে এটি কিছু তো না। আমরা আগামী তো এইসব ঘটনা নিয়ে আসবো, যার যেটা শিখার শিখে নেবে, যে ভালোভাবে বোঝা যাবে সে ভালোটা হ্যাঁ, শিখবে, আর আমরা আর এমন যার মধ্যে কিছু শিক্ষা অলরেডি এখানে খারাপ হচ্ছে সে খারাপটা শিখবে। আমরা এমন কিছু এখানে শো করতে পারি না যে যাদেরকে শো করব
তাদের পরিবারের প্রতি হলো যে মানে আবার নতুন করে একটা প্রবলেম তৈরি হওয়া বা বিড়ম্বনার শিকার হওয়া, আমরা এই জন্য অডিয়েন্সদেরকে অনেক কিছু হাতে নাতে প্রমাণগুলো দিই না, যেগুলো আমরা আলাদা ইনবক্সে বা কথোপকথনে আমরা শেয়ার করে নিই। কারণ আজকে যদি আমি যে কাউকে এক্সপোজ করি এখানে ভিকটিম, তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে নতুন করে। রাইট। তার মানে এই না আপনারা দেখতেছেন না জন্য যে আমরা এগুলো নিয়ে কথা বলি না, দেখাদেখি করি না, এটা কিন্তু ভুল। আপনারা দেখছেন না, কারণ আপনারা হলো যে যতটুকু লাইভে ততটুকুই, কিন্তু আমরা এগুলো নিয়ে অনেক কিছু ডিসকাস করি বা দেয়া নেয়া করি। সো এগুলো কখনোই এক্সপোজ করা যাবে না ব্যক্তি স্বার্থে। ওই লোকগুলাকে আবার নতুন করে হুমকির সম্মুখে ফেলে দেওয়া, এটা আমাদের জীবনের সাথে যায় না, বা তারা আমাদের সাথে কোনো ক্ষতি করে নেই। সো কাম ডাউন থাকেন। আস্তে আস্তে এই মহিলাকে অনলাইন থেকে, যেটা রুহি সবসময় বলে, আমি রুহিকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, ওর কথার অনেক জোর আছে এবং কথা বলার ভঙ্গি একদমই খুবই নাইস, খুবই নাইস। সো ও যদি কখনো সংবাদ পাঠিকা হইতো তাহলে ও উজ্জ্বল জীবনযাত্রা হয়ে যেত, আমি এটা বিশ্বাস করি। ওর গলার টিউন এবং ওর কথার যে ভাঁজ, এগুলো অনেক নাইস, ভোকাল অনেক সুন্দর। সো রুহি বলে যে মানে যতটুকু সামাজিক অ্যাওয়ারনেস করা যায়, ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া, ওকে অনলাইন থেকে বয়কট করা, এগুলো রুহির ভাষা। সো জাস্ট এগুলো করলেও অনেকটা সমাজের দূষণ থেকে মুক্ত পাবে। তোমার কথা তো কিছু রুহি, কাইটে গেছিল মাঝখান দিয়ে, আমি কিছু শুনতে পারিনি, তবে অনেকে শুনছে বুঝতে পারতেছি, কারণ সে অনেকে লিখেছে ইয়েস ইয়েস, তোমার সাথে সহমত দিয়েছে, কিন্তু হ্যাঁ, আমি কারণ আমি তোমাকে নিয়ে বলছি যে তোমার সংবাদ পাঠিকা হলে তুমি অনেক মানে উজ্জ্বল লাইফ সেট হইতো তোমার। তোমার ভোকাল সুন্দর, তোমার কথা বলার ভাঁজ সুন্দর, এবং তুমি কথার পরের কথাটার রিদমটা ধরতে পারো। সো ওই জিনিসগুলা তোমার অনেক মানে গড গিফটেড। সো এই জন্য আমি বললাম যে রুহি যেগুলো বলে ওগুলোর সাথে তাল মিলিয়ে আমি বললাম যে এগুলো সামাজিক অ্যাওয়ারনেস, এবং যাতে করে সোশ্যাল মিডিয়া ওকে বয়কট করে, যেটা তোমার ভাষা, সেগুলোতে আপনারা অ্যাক্টিভ থাকেন। বাকি আমরা কি করছি করব সেগুলো চলমান। আচ্ছা সঞ্জিতা, বাংলাদেশে এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমার এখানেও হ্যাঁ, খাওয়ার আমি টাইম। ছেড়ে দেই, আমিও নামাজ পড়বো, আমার দাওয়াত আছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং পরিবার নিয়ে সেফ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সঞ্জিদা। আল্লাহ হাফেজ আপনাদেরকেও। রয়ে যাচ্ছি, কারণ আমি খাবার রেডি করে ফেলছি। 2 মিনিটস নুডলস। আমি ওকে বলি নেই যে এটা নুডলস, এটা পাস্তা না, কারণ লোভে লোভে থাকবে, ভালো কথা। 2 মিনিটস নুডলস খাবো, তারপর একটা ঘুম দিব, কালকেরটা কালকে দেখবো। আজকের জন্য জাস্ট এতটুকু। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, কারো লাইফে যেন কোনো বিপদ না আসে।